আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি স্টুডেন্ট আছো, তোমাদের যে ইংরেজি দ্বিতীয় পত্রের কম্পোজিশনের জন্য এখানে একটা সাজেশন দেওয়া আছে। যে এখানে কি কি বলছে দেখো তো। জুলাই আপরাইজিং 2024 ইন বাংলাদেশ, তারপর এম ইন লাইফ, ডিউটিস অফ স্টুডেন্টস, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এরকম কয়েকটা কম্পোজিশনের নাম কি এখানে মেনশন করা আছে। তো তুমি যদি এই কম্পোজিশনগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে পারো, তাহলে তোমার বোর্ড পরীক্ষার মধ্যে এসএসসির যে বোর্ড পরীক্ষা দিবা এটার মধ্যে তোমার কম্পোজিশন নিয়ে কোনো রকম মাথা ব্যথা থাকবে না, এখান থেকে কমন আসবে। তো এখন ভাইয়া কি করব, এই ক্লাসের মধ্যে তোমরা যে এই কম্পোজিশনগুলো লিখবা, মানে পরীক্ষার মধ্যে যে লিখবা, এই কম্পোজিশনের ভিতরে কোন কোন কথা লিখবা এই সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিত এখন বলে দিব আর কি। হ্যাঁ, আর তোমরা একটা কাজ করো, তখন এই খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও। কীরকমভাবে দেখবা, তুমি ধরো আমার সাথে সাথে কীরকমভাবে লিখবা। সাপোজ তুমি কি করতেছো, এম ইন লাইফ, এম ইন লাইফ যে কম্পোজিশনটা তুমি লিখতেছো সাপোজ। হ্যাঁ, তো এটার ভিতরে তুমি কোন কোন জিনিস এখানে অন্তর্ভুক্ত করবা বা এগুলো নিয়ে আলোচনা করবা, এগুলোর একটা ছোট্টখাটো আমি একটা নোট দিব। এখন তোমরা এই নোটগুলা লিখে নাও। এবং তোমরা যদি মনে করো যে ইংলিশটা ফ্রি হ্যান্ড রাইট করতে চাও, মানে নিজের থেকে বানায় লিখতে চাও আর কি, তখনও তোমাকে এই ভিতরে যে ডাটাগুলো, মানে একটা কম্পোজিশনের মধ্যে কী কী জিনিস তুমি আলোচনা করতে পারো, এগুলা কাজে দিবে। চলো শুরু করি। প্রথম যে কম্পোজিশনটা, এটা হচ্ছে কি জুলাই আপরাইজিং অফ 2024 ইন বাংলাদেশ। মানে বাংলাদেশে জুলাই মাসে যে একটা অভ্যুত্থান হয়েছিল, এটা সম্পর্কে যে কম্পোজিশনটা, এটা সম্পর্কে তোমরা মোটামুটি ভালো সবাই জানো। দেখো, এটার প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে কি একটা আধুনিক ইতিহাসের অধ্যায়, মানে বাংলাদেশের আধুনিক ইতিহাসের একটা অধ্যায়। এখন কথা হচ্ছে আধুনিক ইতিহাস কি বুঝছো। রিসেন্ট যে ইতিহাসটা আছে না, ওইটাকে ইতিহাসবিদগণ কি বলে, আধুনিক ইতিহাস বলে। তাহলে আমাদের যে ঘটনাটা ঘটছে 2024 সালে, এটা কিন্তু একটা আধুনিক ইতিহাসের অধ্যায়। এখানে একটা তুমি কি করবা, এটা ভূমিকা হিসেবে এটা দিবা। তারপরে তুমি কি লিখবা যে এটা একটা ছাত্র আন্দোলন ছিল। এটা কি ছিল, একটা ছাত্র আন্দোলন ছিল। কিন্তু এটা ছাত্র আন্দোলন হওয়ার ফলেও এটা পরবর্তীতে কিসে মোড় নিয়েছে, এই যে মোড় নিয়েছে কিসে, মানে টার্ন করছে কোথায়, এটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে এটা রূপ নিয়ে নিয়েছে আর কি। প্রথমত এটা ছাত্র আন্দোলন ছিল, পরবর্তীতে এটা কি একটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে রূপ নিয়ে নিয়েছে। তারপর দেখো, এটার ভিত্তি ও এটার ভিত্তি কি ছিল দেখো। মানে এই যে আন্দোলনটা হয়েছিল, এই যে আন্দোলনটা 2024 সালে হয়েছিল, এটার ভিত্তি কি ছিল। এটার ভিত্তি ছিল কি কোঠা আন্দোলন। কিরকম, সরকারি চাকরির মধ্যে একটা কোঠা সিস্টেম ছিল। যেমন বিভিন্ন ধরনের কোঠা ছিল, নারীরা, মুক্তিযুদ্ধ কোঠা, তারপরে তারপর নৃগোষ্ঠী, এরকম অনেক কোঠা ছিল। তো এইসব কোঠা বাদ দেওয়ার জন্য 2018 সালে, সরকারি চাকরির মধ্যে এইসব কোঠা বাদ দেওয়ার জন্য 2018 সালে কি হয়েছিল, এই আন্দোলনটা শুরু হয়েছিল। তো পরবর্তীতে আন্দোলনটা কি একটু দমাই গেছে, মানে বন্ধ হয়ে গেছিল। তো এটা আবার 2024-এর যে জুন মাসে এটা হাইকোর্ট কি করছে, এটি এই সমস্যাটাকে নিয়ে আবার মনে করো যে আলোচনা শুরু করছে। এবং এরই প্রতিবাদে মনে করো মানে এই কোটা আন্দোলনটা করতেছে, আবার 24 সালে এটা মাথা ছাড়া দিয়ে উঠছিল। এই সমস্যাটা কেন মাথা ছাড়া দিয়ে উঠছিল, কারণ তখন হাইকোর্ট আবার এটা নিয়ে কি একটা মানে রায় নির্ধারণ করার কথা ছিল আর কি। হ্যাঁ, তো পরে ওই আন্দোলনটা শুরু করছে যেন কি তাদের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে রায়টা আসে আর কি। তো এই পর্যায়ে এই আন্দোলন করতেছে করতেছে করতেছে, পরে দেখো কি হয়েছে, হঠাৎ করে এই আন্দোলনের যে মোড়টা ঘুরে গেছিল। মানে আন্দোলনটা তো করতেছিল ঠিক আছে, বিভিন্ন কারণ ছিল কেন মোড়টা ঘুরে গেছে। তো দেশের সামগ্রিক দিক নিয়ে মনে করো যে তখন এই আন্দোলনটা কি হয়েছিল, এটা অন্যদিকে রূপ নিয়েছিল। কিরকম, যখন ওরা আন্দোলন করতেছিল, তো ওদের আন্দোলনের উপর তো বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছিল তোমরা জানো। ওই বিভিন্ন কারণে এই আন্দোলনটা পরবর্তীতে কোটা আন্দোলন থেকে দেশের সামগ্রিক দিক নিয়ে স্টুডেন্টরা কি করা শুরু করছে, যে ইঙ্গিত তোলা শুরু করছে। যেমন কি দেশের অর্থনৈতিক সমস্যা, দুর্নীতি, দেশের মধ্যে গণতন্ত্রের অভাব আছে। কারণ বিভিন্ন ধরনের যে আওয়ামী লীগ যে শাসনের যে মানে কি বলে নেতিবাচক দিকগুলো, এগুলো তোলা শুরু করছে। পরবর্তীতে এই আন্দোলনটা কি ছিল, একটা সরকার বিরোধী আন্দোলন হয়ে দাঁড়াইছিল। পরবর্তীতে কি এই আন্দোলনটা একটা সরকার বিরোধী আন্দোলন হয়ে দাঁড়াইছে। এইসব কথা তুমি এটার মধ্যে মেনশন করতে পারো। এখন তুমি কি লিখবা, তারপরে তুমি তো এতটুকু লিখছো, তো তারপরে তুমি চিন্তা করবা এই কম্পোজিশনটার মধ্যে লেখার জন্য এই যে জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে, এটার কারণ হিসেবে তুমি কী কী জিনিস লিখতে পারো। দেখো, প্রথম অবস্থায় কিন্তু ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, কিন্তু আন্দোলনকারীদের উপর কিন্তু সহিংস আচরণ করা হয়েছিল। এই কথাটা তুমি এই প্যারাটার মধ্যে মেনশন করবা। তারপরে দেখো, পুলিশের কি হয়েছিল, ওপেন ফায়ার হয়েছিল, মানে পুলিশ
এই আন্দোলনকারীদের উপর কি গুলি বর্ষণ করছে, তারপর বিভিন্ন হত্যা হয়েছে, মানে অনেক মানুষকে কি মারা গেছে অনেক মানুষ। তারপর যখন এইসব ব্যাপারে যখন গণমাধ্যমের সামনে আসছিল শেখ হাসিনা, তখন আবার ছাত্রছাত্রীদেরকে তিনি কথা চলে কি বলছিল, রাজাকার বলছিল, যেটা মানুষের মানে ছাত্রছাত্রীদের মনের মধ্যে কি একটা ইন্ধন যোগাইছিল আরো প্রতিবাদটাকে কি মানে জাগ্রত করার জন্য। তারপরে দেখো এখানে আবু সাইদ নামে একটা ছেলেকে রংপুরে কি করছে, মাইরা ফেলছিল, শহীদ হয়েছে। তারপর মীর মুগ্ধ, তার এটা সহ কি আরো অনেকে কি এখানে হত্যা করা হয়েছিল। তো এইসব কিছুই মনে করো এই আন্দোলনটাকে আরো আগে নিয়ে যাওয়ার জন্য কি কারণ হিসেবে ছিল, এটা তোমার কারণের মধ্যে দিবা। তারপরে এই যে আন্দোলনটা এটা কিভাবে বিকশিত হয়েছিল, দেখো অনেক মানে প্রতিদিনই তো মনে করো বিভিন্ন জায়গার মধ্যে আন্দোলন হয়েছে, কিন্তু কয়েকটা তুমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিবা। যেমন একদম শেষের যে ঘটনাটা, এটা যদি তুমি দাও, যে আগস্টের 3 তারিখে কি হয়েছিল, যে সারা দেশের মধ্যে বাংলা ব্লক আছে না, মানে অসহযোগ আন্দোলন একটা শুরু করছিল আর কি ছাত্রছাত্রীরা, যেটা দেশকে কি করছে, প্যারালাইজড করে দিয়েছিল, মানে কি দেশের সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো প্রায় মোটামুটি বন্ধ ছিল। তারপর আগস্টের 5 তারিখ কি করছে, যেহেতু মানে স্টুডেন্টদের যে এক দফা দাবি ছিল যে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটা যেহেতু মানতেছে না, এই জন্য কি করছিল, লং মার্চ টু ঢাকা একটা মানে আবার একটা প্রতিবাদের একটা বাসা বা একটা জারি করছে আর কি। এবং তারা সবাই যখন গণভবনের সামনে যাচ্ছিল, তখন কি ছিল, প্রধানমন্ত্রী পালাই গেছিল পদত্যাগ করে, ঠিক আছে। এটা হচ্ছিল বিকাশ। এখন এই যে আন্দোলনগুলা হইতেছিল, এই আন্দোলনগুলোর মধ্যে প্রেরণা যোগাইছিল কোনগুলা, বিভিন্ন জিনিস এখানে প্রেরণা যোগাইছিল। তো আবার এখানে কি তুমি যে বিভিন্ন গায়কদের যে গান, এই গানের কথা এখানে মেনশন করতে পারো। যেমন শাহজাহানের একটা গান ছিল কি কথা কো, তারপর আরেকটা গান তখন ভাইরাল হয়েছিল কি, এটা হচ্ছে আওয়াজ ওঠা। এগুলো কিন্তু মানে শৈল্পিক যে মনে করো প্রতিবাদ বা গানের মাধ্যমে যে প্রতিবাদের ভাষাটা, এটা এখানে ফুটে উঠেছিল। তো তুমি এই ব্যাপারে এখানে মেনশন করতে পারো। তারপরে তুমি কি করবা, এই যে তোমার জুলাই আন্দোলনটা হয়েছিল, এই জুলাই আন্দোলনের গুরুত্বটা কি এখানে মেনশন করতে হবে। যেমন দেখো তোমার যে তাৎপর্যটা কি হবে এখানে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাংলাদেশের যে মানে ছাত্র সমাজের প্রেক্ষাপটে এই আন্দোলনটা। যেমন এই আন্দোলনটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে ছাত্রদের যে একটা পাওয়ার আছে, স্টুডেন্টস পাওয়ার, এটার একটা প্রদর্শন হয়েছিল, যেটা ছাত্রদেরকে কি একটা এবিলিটি, ছাত্রদের এবিলিটি প্রকাশ করে। তারপরে তুমি দেখো ঐক্যের একটা গুরুত্ব শিখায়, যে সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছু করে তখন নতুন একটা অভ্যুত্থান ঘটে। এই গুরুত্বটা কিন্তু আমরা এই আন্দোলনের মাধ্যমে পাই, বা এই শিক্ষাটা আমরা পাই। তারপরে দেখো এখানে যে আন্দোলনটা যারা করছিল এর মধ্যে কিন্তু অধিকাংশ কে ছিল, জেনজি। তো মানে বাংলার মানুষ বুঝে নিয়েছিল বা বিশ্ব এরকম একটা বুঝে নিয়েছিল যে বাংলার যে জেনজিরা আছে ওরা রাজনৈতিক বলো বা দেশের যে সামগ্রিক অবস্থা আছে এগুলো নিয়ে তারা কি অনীহা প্রকাশ করে, বা ওদের প্রতি এগুলোর প্রতি তাদের কোনো রকম মাথা ব্যথা নাই। কিন্তু এই আন্দোলনের পরে দেখা গেছে কি, যে বাংলার যে যুব সমাজ আছে ওরা মানে ওরা যে একটা তাদের একটা দেখাইছে, মানে পারফরমেন্স দেখাইছে। তো এটা তারা বুঝে গেছে কি, জেন যে যারা আছে ওরা দুর্বল এবং নীরব না, তারাও কি করতে পারে, ন্যায়ের জন্য যুদ্ধ করতে জানে। এইসব কথা তুমি কি করবা, এই তাৎপর্য মণ্ডিত কিছু কথা এখানে মেনশন করবা। তারপরে তুমি কি লিখবা, একটা উপসংহারের মধ্যে দিবা যে এই যে জুলাই আন্দোলনটা এটা বাংলাদেশের ইতিহাসে কি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, যার মাধ্যমে কি করছে আমরা স্বৈর শাসনের পতন হচ্ছে এবং নতুন একটা বাংলাদেশের অভ্যুত্থান ঘটছে, যেটা একটা বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ মানুষ দেখতো। এরকম একটা স্বৈরশাসনের পতনের মাধ্যমে এরকম একটা সরকার গঠনের ব্যবস্থা, একটা ভিত্তি তৈরি হয়েছিল আর কি এই আন্দোলনটার মাধ্যমে। তো এইরকম ভাবে তুমি কি করবা, এই কথাটা লিখবা। তো দেখো জুলাই আপরাইজিং 2024 এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রচনা। এখন তোমরা যদি মনে করো কি বলে, ইংলিশ তো এতগুলা কম্পোজিশন বলো, প্যারাগ্রাফ স্টোরি বলো, তবে বানায় লেখা তো সম্ভব না। আমাদের যে এই ক্লাসটা মূলত একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা অন্তর্ভুক্ত একটা ক্লাস। তো আমরা কি করছি, আম, দেখো ফ্রি হ্যান্ড রাইটিং তুমি কখন করতে পারবা, যখন তুমি মনে করবা কি তুমি যে কোনো ধরনের বাক্য তুমি ইংরেজিতে বানায় লিখতে পারো, তখনই তো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করবা, ঠিক আছে। তো এখন কিভাবে ইংরেজিতে মানে বানায় লেখা যায়, এটার উপর ফ্রি হ্যান্ড রাইটিং এর অনেকগুলো আমরা ক্লাস আপলোড করছি। যেমন কি তুমি বড় বড় বাক্য থেকে ছোট বাক্যগুলো তুমি কিভাবে বানায় লিখতে পারো। এখন আমি তো মনে করো সাপোজ আমি কি বাংলা বাক্য বানায় লিখতে পারি, বাংলাকে ইংরেজি বানায় লিখতে পারি। এখন যে বিষয়টার উপর লিখবো, এই বিষয়টার উপর একটা বাংলা কনসেপ্ট থাকা তো আমার অবশ্যই জানা মানে দরকার আর কি। তো তোমার যদি এই কনসেপ্টটা জানা দরকার হয়, দেখো ভাইয়া এখানে আমি যতগুলো শর্ট কম্পোজিশনের নাম উল্লেখ করছি, এই শর্ট কম্পোজিশনগুলো তোমার এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কি এখান থেকে তোমার 100% কমন আসবে আর কি। তো তাইলে যদি এখান থেকে যদি কমন আসে, তাহলে এই টপিকসগুলো সম্পর্কে যদি আমি একটা বাংলা আইডিয়া রেখে দিই, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, মানে এসএসসি পরীক্ষায় আমার কম্পোজিশন আসলে আমি বানাই লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে যে কম্পোজিশনটা এটা হচ্ছে এম ইন লাইফ। দেখো তুমি যখন
তুমি যখন এম ইন লাইফ কম্পোজিশনটা লিখবা, সবার আগে তোমাকে কি করতে হবে? লক্ষ্য কি, মানে এম মানে কি লক্ষ্য, তো লক্ষ্য জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই কথাটা তোমাকে মেনশন করতে হবে। একটা লক্ষ্য হচ্ছে একটা মানুষের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা, এরকমভাবে তুমি লিখতে পারো। বা কি বলে যে একটা মানুষ ভবিষ্যতে কি হবে, এটা হচ্ছে তার কি লক্ষ্যই হচ্ছে এটা তার নির্ধারক। এরকম লক্ষ্য সম্পর্কে তুমি দু একটা সংজ্ঞা বা একটা ভাবনা এখানে লিখবা প্রথমত। তারপরে তুমি লিখবা কি একটা মানুষের কেন লক্ষ্য নির্ধারণ করা আবশ্যক, মানে লক্ষ্য নির্ধারণ করাটা কেন আবশ্যক। যেমন তুমি এখানে কি মেনশন করতে পারো যে লক্ষ্যহীন জীবন একটা কি বলে উদ্দেশ্যহীন বা হালবিহীন নৌকার মতো আর কি। লক্ষ্যহীন জীবন একটা হালবিহীন নৌকার মতো। যাদের জীবনে কোনো রকম লক্ষ্য থাকে না তারা কি জীবনে ভালো একটা কিছু করতে পারে না। কারণ কোনো একটা জিনিস যদি তুমি করতে চাও, ভালো একটা প্ল্যানিং থাকা দরকার, একটা লক্ষ্য নির্ধারণ করা দরকার। তো এইসব কারণে তুমি লক্ষ্যের যে একটা প্রয়োজনীয়তা, মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য সেট করার যে একটা প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার কথাটা তুমি কি করবা, এই মানে এই পরিসরে তখন তুমি মেনশন করবা। তারপরে তুমি কি করবা, তোমার জীবনের যে লক্ষ্যটা, মানে তুমি যেটা সেট করছো এই কথাটা তুমি এখানে মেনশন করবা। সাপোজ তুমি লিখবা কি যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে কি আমি আমি কি হতে চাই, আমি টিচার হতে চাই, যেমন আই ওয়ান্ট টু বি এ টিচার। সাপোজ তুমি কি হইতে চাও, তুমি টিচার হইতে চাও। তো এখন এই তোমার লক্ষ্য সম্পর্কে তুমি একটু দু একটা লাইন এখানে কি বিস্তারিত লিখবা। তারপরে যে কথাগুলা লিখবা তুমি, কারণ আমার তো কি করতে হবে, বাংলা থেকে ইংরেজি বানায় লিখতে হবে, তাই না? তাহলে তুমি কোন ক্যাটাগরিতে তুমি লিখবা, সবার প্রথমে লক্ষ্যটা কি এটা সম্পর্কে, মানে অ্যাকচুয়ালি লক্ষ্য বলতে কি বোঝায় এটা তুমি লিখতেছো। তারপর লক্ষ্য নির্ধারণ করা একটা মানুষের লাইফে কেন গুরুত্বপূর্ণ এটা লিখতেছো। তারপর তোমার লক্ষ্য কি তুমি এটা লিখতেছো। এখন তুমি লিখবা কি যে লক্ষ্য তুমি কেন, মানে এই লক্ষ্যটা তুমি কেন স্থির করছো। যেমন তুমি কি চিন্তা করতে পারতেছো যে টিচার হচ্ছে কি একটা মহান পেশা, যে তারপর তুমি কি করতে চাও যে আমি এভাবে লিখবে যে আমি দেশের সেবা করতে চাই। কারণ শিক্ষক হচ্ছে কি একটা জাতির গঠনের মেরুদণ্ড, ধরো কি বলি, মানে একটা জাতি গঠনের যে মনে করো কি কাণ্ডারি আর কি বলে, এটা হচ্ছে শিক্ষক। এবং এই মহান পেশার মাধ্যমে আমি আমার দেশ ও সমাজের মানুষকে কি করতে চাই, সেবা করতে চাই, একটা উন্নত শিক্ষিত ও স্মার্ট একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই। এরকম ক্যাটাগরি কয়েকটা কথা দিয়ে বলবা যে এই জন্যই আমি কি করছি, এই লক্ষ্যটা স্থির করেছি। তারপরে কি লিখবা, তুমি যে এই পেশাটা স্থির করছো, মানে কি শিক্ষক হবা, এই পেশাটার গুরুত্বটা কি। দেখো আমাদের সমাজে না বলতে যে কোনো জায়গার মধ্যে তুমি যদি চিন্তা করো যে শিক্ষকের যে গুরুত্বটা, এই গুরুত্বটা তুমি এখানে মেনশন করবা। কারণ দেখো একটা জাতি, যে মনে করো একটা জাতির যেসব যে কোনো স্তরের যে ব্যক্তিগুলা দেখতেছো তুমি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কোনো না কোনো শিক্ষকের দ্বারা কি হয়েছে, মানে একটা শিক্ষার জ্ঞান লাভ করছে। তার মানে কি একটা দেশের সামগ্রিক পরিসরে যতগুলা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আছে নাকি, তাদের যে এই অবস্থার পিছনে কারা দায়ী, মানে এই অবস্থায় তাদের উঠছে এটার পিছনে কাদের অবদান আছে, শিক্ষকদের অবদান আছে। তো এই শিক্ষক একটা রাষ্ট্র এবং একটা সমাজকে উন্নত, শিক্ষিত এবং কি মনে করো যে একটা আদর্শ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য তুমি কি করবা, এখানে এই পেশার তাৎপর্যের মধ্যে এই শিক্ষকের কথাগুলো এখানে মেনশন করবা। তারপরে তুমি যে একটা উদ্দেশ্য মনে করো নিছো, কি হবা, তুমি লাইফের টিচার হবা। তো এখন এই উদ্দেশ্যটা তুমি যদি পূর্ণ করতে চাও, তাইলে তোমার কি কি করতে হবে, মানে টিচার হইতে গেলে তোমার কি কি পূর্ণ করতে হবে। তোমাকে অবশ্যই আমাদের দেশের যে কি আছে পলিসি আছে, যে শিক্ষক হইতে গেলে তোমাকে ন্যূনতম কতটুকু যোগ্যতা পালন করতে হবে, মানে পূরণ করতে হবে। এটা করার পর তুমি কোন কোন ধাপে গিয়ে তুমি একজন টিচার হইতে পারো, বা একজন টিচার হইতে গেলে যে তোমার কি কি বৈশিষ্ট্য, বা শুধুমাত্র যে তুমি সার্টিফিকেট দিয়ে মনে করো যে পরীক্ষা পাশ করে টিচার হয়ে গেছো, এই জিনিসটা এরকম না। তোমার মনস্তাত্ত্বিক কীরকম একটা ব্যক্তিত্ব থাকা দরকার, এইসব জিনিস নিয়ে তুমি এখানে মেনশন করবা যে একজন টিচার হইতে গেলে তাকে এই ধরনের চিন্তাভাবনা থাকা দরকার, বা আমাকে এইসব জিনিস করতে হবে। তারপর দেখো তুমি যখন এই জিনিসগুলো করতে যাবা, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা বাধা থাকে, হ্যাঁ। তাহলে তোমার এই টিচিং পেশাটা কে তুমি মনে করো গ্রহণ করতে গিয়ে তোমার জীবনে কী কী বাধা আসতে পারে। যেমন কি একটা বাধার আমি নাম বলি, যে তোমার ফ্যামিলি অনেক সময় কি বলতে পারে যে এত কিছু থাকতে তুমি টিচার হবা, মানে ওদের কাছে একটা আশ্চর্যের কথা হইতে পারে যে আমি তুমি টিচার কেন হবা, আরও কত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন জিনিস হইতে পারে। এরকম ফ্যামিলিগত বাধা থাকতে পারে। বা তুমি তোমার যখন লক্ষ্যটা পূর্ণ করতে যাবা, তারপর আরও মানে র্যান্ডম অনেকগুলা বাধা থাকতে পারে। এই বাধা সম্পর্কে তুমি একটু মেনশন করবা এখানে। তারপরে
দেখো, ভাব ও কাজ এই কথাটা মনে রাখবা। অনেকে কিন্তু মনে করে অনেক কিছু ভাবে যে আমি এরকমটা হবো এরকমটা হবো, কিন্তু ওদের যে ভাবনাটা, ওই ভাবনাটার সাথে কাজের কোনো রকম মিল থাকে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি এখানে এই জিনিসটা লিখবা যে যেরকমভাবে ভাবনা, এই ভাবনার সাথে যেন কাজের একটা সংমিশ্রণ থাকে বা একটা মিল থাকে, এইসব জিনিসটা এখানে মেনশন করতে হবে। এবং দেখো, একটা জিনিস যখন তুমি পূর্ণ করতে চাবা, মানে তোমার লক্ষ্যটা, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা জিনিস। তো এই ক্ষেত্রে তোমার যে ধৈর্য বলো, তারপর শ্রম বলো, এইসব মানে ঠিক রাখতে গেলে তোমার মানসিক একটা কি গ্রোথ দরকার আর কি। এই মানসিক গ্রোথটা কিভাবে কাজ করে, এখানে এগুলো মেনশন করবা। তারপরে আলটিমেটলি কি তুমি একটা উপসংহার বা মন্তব্য জাতীয় কোনো একটা কিছু বলবা। তারপর দেখো, এখানে কি আছে, ডিউটিস অফ স্টুডেন্টস, মানে কি একটা ছাত্রের যে দায়িত্ব এবং কর্তব্যগুলা, এই সম্পর্কে একটা কম্পোজিশন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন, অনেক বোর্ডের মধ্যে এটা আসছে। দেখো, সমাজে ছাত্রের ভূমিকা, সবার আগে তুমি কি করবা, ডিউটিস অফ স্টুডেন্ট যেহেতু বলছে, মানে কি ছাত্রের দায়িত্ব ও কর্তব্য। তাহলে একটা ছাত্রের সমাজে কীরকম ভূমিকা থাকতে পারে, এটা নিয়ে তুমি একটু মেনশন করবা। কীরকম একটা ছাত্র সমাজে ভূমিকা থাকতে পারে, যেমন একটা ছাত্র, সে কি ছাত্র হচ্ছে কি জাতি, মানে সমাজের কি বলে এটাকে, মানে একটা ছাত্র, তুমি কি বলতে পারো যে একটা ছাত্র হচ্ছে একটা সমাজের কি একদম অবিচ্ছেদ্য অংশ। যে সমাজে ছাত্রের যে ভূমিকাটা, মানে এটা এখানে তুমি কি দিয়ে শুরু করতে পারো, যেমন তুমি এভাবে শুরু করতে পারো যে স্টুডেন্ট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার সোসাইটি, মানে একটা ছাত্র হচ্ছে কি একটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। সে কি হবে, সমাজের ভবিষ্যৎ নেতা বলো, তারপরে মানে দেশের বলতে পারো, সমাজের বলতে পারো, সে কি ভবিষ্যৎ নেতা হবে বা রাষ্ট্রনায়ক হইতে পারে, তারপরে ইঞ্জিনিয়ার হইতে পারে, টিচার হইতে পারে, আরও অনেক কিছু হইতে পারে। মানে একটা দেশের ফিউচারে যেসব কি বলে যে উন্নত শ্রেণীর যে কি এই তোমার উন্নত যে পদওয়ালা যে মানুষগুলা বা ব্যক্তিবর্গ আছে, এগুলা সবাই কি কোনো না কোনো সময় ছাত্র ছিল। তার মানে কি আজকের ছাত্রই ভবিষ্যতের কাণ্ডারি আর কি। এইসব জিনিস নিয়ে তুমি এখানে মেনশন করবা। কারণ সে কি করে, একটা স্টুডেন্ট, সে নিজেকে তোমার প্রস্তুত করে কি দেশের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য। ভবিষ্যতে যে কি কি হবে, অনেক ছাত্র তো অনেক কিছু হইতে পারে, এই সব জিনিস সে যে হবে, এই জন্য কি একটা ছাত্র তার ছাত্র জীবনের মধ্যেই এইসব দায়িত্ব সে কি মানে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করে তোলে আর কি। এই কথাগুলো তুমি প্রথমত তুমি মেনশন করবা এই কম্পোজিশনটার মধ্যে। তারপরে তোমাকে কি লিখতে হবে ভাইয়া, ছাত্র জীবনের তাৎপর্য কি, মানে তুমি যে একটা স্টুডেন্ট, তো একটা স্টুডেন্টের জীবনের যে গুরুত্বটা, এটা এখানে মেনশন করতে হবে। যে দেখো, একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মনে করো সময়টা, এটা হচ্ছে কি ছাত্র জীবন। তো এই স্টুডেন্টস লাইফটা সম্পর্কে তুমি একটা মেনশন করবা যে এটা হচ্ছে কি মানুষের জীবনের বীজ বপনের একটা সময়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ এই সময়ের মধ্যে তুমি যদি মনে করো যা যা তুমি ভিতরে ইনপুট দেবা, এটি পরবর্তীতে কি তুমি আউটপুট হিসেবে একটা মানে ফলাফল পাবা আর কি। এই জীবনের যে সময়টা, মানে ছাত্র জীবনের যে সময়টা, এই সময় তোমাকে কি ভবিষ্যতের দিকে, ভবিষ্যতে তুমি কোন দিকে যাবা, এটার একটা ভিত্তি এখানে তুমি স্থির করবা বা কি দাঁড় করাবে আর কি। তো এই সব জিনিস সম্পর্কে তুমি 3 থেকে 4টা লাইন এখানে লিখতে পারো। তারপরে তোমাকে কি লিখতে হবে, যে একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য, মানে তুমি যে ছাত্র একজন হবে, একটা আদর্শ ছাত্রের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এটা কিন্তু তুমি এখানে লিখতে পারো। যে কিরকম একটা আদর্শ ছাত্র কি হবে, একটা আদর্শ ছাত্রর কি কি বৈশিষ্ট্য হইতে পারে, যেমন কি সে মানে দেশ, সমাজ এগুলো নিয়ে কি করবে, সে ভাববে, এবং তার সমাজের প্রতি, তার পরিবারের প্রতি, তার রাষ্ট্রের প্রতি কিছু রকম কি দায়িত্ব ও কর্তব্য আছে, যেগুলো সে কি পালন করবে। তারপর তার আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য হিসেবে কি দিতে পারি, তার চরিত্র, ব্যক্তিত্ব, তারপর মানে টোটালি যত ভালো কোয়ালিটি আছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে, এইগুলো তুমি এখানে মেনশন করবা। তারপর অধ্যয়ন ব্যতীত অতিরিক্ত কর্ম, এই কথাটা মানে কি, দেখো, অধ্যয়ন ব্যতীত অতিরিক্ত কর্ম, এটার মানে হচ্ছে একটা স্টুডেন্ট যে মনে করো শুধু সে পড়ালেখা করবে, জিনিসটা কিন্তু এরকম না। তাকে পড়ালেখার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে তাকে কি আমরা ভালো একটা প্রকৃত স্টুডেন্ট হিসেবে আমরা চিন্তা করতে পারি না। কারণ পড়ালেখার বাইরেও তাকে অনেক কিছু করতে হইতে পারে। কীরকম, যেমন দেখো, সে তার পরিবারের কাজে সাহায্য করলো, তারপর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করলো, তারপর কি এক্সট্রা কারিকুলার কাজ করতে পারে, এরকমগুলো কাজ করবে যেগুলো তার কি করবে, মনকে বিকশিত করবে এবং কি দেশের প্রতি একটা দেশপ্রেম বাড়াইতে পারে। বিভিন্ন ধরনের কাজ এখানে থাকতে পারে। আমরা এখানে কি বলবো, যে শুধু যে পড়ালেখা আছে এইটা না, পড়ালেখা ছাড়াও তাকে কি করতে হবে,
দেখো অনেক কিছু করতে হবে। যেমন কি আমরা বলতে পারি যে একটা সুনাগরিক হইতে হবে, তার একটা মোরাল ক্যারেক্টার তৈরি করতে হবে। এই সব জিনিস নিয়ে আমরা এখানে মেনশন করব। তো তারপরে একজন আদর্শ নাগরিক হইতে হবে। দেখো এটা একটা ছাত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে কি দায়িত্ব, এটা যে নিজেকে একটা আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। কারণ একটা আদর্শ নাগরিক হিসেবে সে যদি নিজেকে গড়ে না তুলতে পারে, তাহলে সে দেশের সেবায় কিভাবে কাজে দিবে আর কি। তো এখন এই আদর্শ নাগরিক হইতে গিয়া তাকে কি কি করতে হবে, তার ভিতরে একটা সমাজসেবামূলক চিন্তা, রাষ্ট্রের প্রতি কি একটা প্রেম থাকতে হবে, এরকম ভাবনাগুলো এখানে লিখতে হবে। তারপরে দেখো একটা স্টুডেন্ট হিসেবে তার আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সে তার নিজের চরিত্র এবং ব্যক্তিত্বটাকে গঠন করতে হবে। একটা একটা ছাত্রের, একটা আদর্শ ছাত্রের চরিত্র কি হইতে পারে, ব্যক্তিত্ব কিরকম হইতে পারে, হ্যাঁ, সে কিভাবে চিন্তা করে, তার দৃষ্টিভঙ্গিগত যে মনে করো যে বৈশিষ্ট্যগুলা এখানে এখানে মেনশন করবো তুমি, হ্যাঁ। তারপরে দেখো সমাজ ও রাষ্ট্রের প্রতি কিরকম দায়িত্ব সে পালন করবে, এগুলা নিয়ে মেনশন করতে হবে। যে তারপরে তোমার সে পরিবারের প্রতি কিরকম দায়িত্ব পালন করবে, এটাও মেনশন করতে হবে। মানে তুমি এখানে এভাবে লিখতে পারো যে একটা স্টুডেন্ট সে তার শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সে কি করবে, তার সমাজের প্রতি কিছু কর্তব্য আছে, তাকে চেষ্টা করতে হবে কি, মানে তাকে অবশ্যই তার উচিত কি তার বেস্টটা দিয়ে ট্রাই করা, যেন সমাজের মধ্যে কি থাকে, একটা শান্তি বজায় থাকে। সে মানে কি অভাবী, তারপর নিঃস্ব মানুষদেরকে কি করবে, পাশে দাঁড়াবে, তারপরে কি তাদেরকে আত্মনির্ভরশীল হইতে অনুপ্রেরণা করবে। এই রকম কিছু দায়িত্ব কর্তব্য একটা আদর্শ স্টুডেন্টের কাছ থেকে কিন্তু আমরা আশা করি। এই কথাগুলো এখানে মেনশন করবা। তারপর দেখো নেতিবাচক যে একটা প্রভাব থাকে, এই প্রভাবের ঝোঁকটা একটা স্টুডেন্ট লাইফে কিন্তু থাকে, যেটা থেকে নিজেকে বিরত রাখা হচ্ছে একটা স্টুডেন্টসের কর্তব্য। যেমন স্টুডেন্ট লাইফে কি বিভিন্ন ধরনের নেশা, তারপর আসক্তি, তারপরে কি বলে খারাপ সঙ্গ, ক্রাইম থাকতে পারে। এইসব জিনিসের মধ্যে কি একটা স্টুডেন্ট মানে পতিত হওয়ার একটা ঝোঁক থাকে আর কি। তো এটা থেকে যেন সে নিজেকে দূরে রাখে, এবং এটার ক্ষতিকর যেটা প্রভাব, যেটা একটা স্টুডেন্টের যে আদর্শ এবং মোরালিটিকে কি নষ্ট করে দিতে পারে, এই ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। এটাও একটা স্টুডেন্টের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তুমি এই ব্যাপারে এখানে মেনশন করবা। তারপর একটা স্টুডেন্টের কাছ থেকে কি করে, দেশ কিরকম প্রত্যাশা করে। যেমন দেখো স্টুডেন্টরা মূলত হচ্ছে কি একটা মানে তাদের ইয়াং একটা এনার্জি আছে, হ্যাঁ। এখন তারা কিন্তু এই বয়সে কিন্তু মানে তারা দেশপ্রেমের যে একটা ভাবনা, এই ভাবনা তারা কিন্তু পরিপূর্ণ থাকে। যেমন দেখো যে কোনো সময় দেশের কোনো রকম সমস্যা আসলো, তারা কিন্তু একটা মূল্যবান সার্ভিস কি এটা প্রোভাইড করতে পারে। এটা দেশের মানুষের কি করে ওদের কাছ থেকে একটা আশা। যেমন দেখো 2022 সালে একটা বন্যা হয়েছিল, অনেকগুলো স্টুডেন্ট কি করছে, মানে সরকারের পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া তারা কি করছিল যে বন্যার্তদের মানে ত্রাণ ব্যবস্থা করছে। এই যে ইফেক্টগুলা, এগুলোই তো মূলত স্টুডেন্টের কাছ থেকে দেশ প্রত্যাশা করে। এই ব্যাপারে এখানে মেনশন করবা, হ্যাঁ। তারপরে একটা স্টুডেন্টের কি কি করণীয় থাকতে পারে, আরো আদার্স কিছু করণীয় থাকতে পারে, এগুলো তুমি তোমার মাথায় আসলে তুমি এগুলো কি এখানে লিখে দিবা আর কি, ঠিক আছে। তো তারপর দেখো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা কি। তো তুমি প্রথমত বিজ্ঞানের যে অগ্রযাত্রার যে ব্যাপারটা দেখতেছো না, এখানে বিজ্ঞান কি এই জিনিসটা নিয়ে মেনশন করবা। কি বিজ্ঞান কি এটা নিয়ে মেনশন করবা। তো বিজ্ঞান কি দেখো, বিজ্ঞানের যে বিষয়টা মানে একটা তুমি এটার একটা সংজ্ঞা দিতে পারো যে বিজ্ঞান হচ্ছে কি কোনো কিছুর বিষয়ভিত্তিক বিশ্লেষণ, এবং বিজ্ঞানের যে ইফেক্টটা মানে আমাদের পরিসরে বিজ্ঞানের যে একটা ইফেক্ট আছে, যেমন কি আহ, কি বলতে পারো যে বিজ্ঞান এখন আমাদের জীবনে মনে করি প্রত্যেকটা স্তরের মধ্যে এখানে আছে। যে বিজ্ঞান ছাড়া আমরা কি কোনো কিছু চিন্তা করতে পারি না, সবকিছু কি এখন সায়েন্স, উইথাউট সায়েন্স এগুলো কি আনথিঙ্কেবল, মানে কি অচিন্তনীয় আমরা বলতে পারি। বা কি বলতে পারো তুমি যে বিজ্ঞান আগে আমরা যা চিন্তা করতে পারতাম না, বিজ্ঞান এটা কি করতেছে আমাদের সামনে এখন বাস্তবিকভাবে, মানে আগে যেটা আমরা কল্পনাও করতে পারতাম না, এটা এখন আমরা বাস্তবিকভাবে কি আমাদের সামনে এটা ধরা দিচ্ছে আর কি। তো এইসব জিনিস তুমি এখানে বিজ্ঞান সম্পর্কে লিখবা। তারপরে তোমার কাজটা কি, তুমি বিজ্ঞানের অগ্রযাত্রাগুলো সম্পর্কে লিখবা। বিজ্ঞান কিভাবে আস্তে আস্তে কি করতেছে, মানে আগাই গেছে আর কি। যেমন দেখো আমরা এখানে বলতে পারি কি সায়েন্স কি করতেছে, সময় এবং যে স্পেস মানে মহাকাশযান এটাকে কি করতেছে, মানে জয় করে ফেলছে আর কি। কারণ কি মানে মানুষ এখন সময়, হ্যাঁ এটা বলতে পারো তুমি, সময় এবং মহাকাশকে জয় করছে। মানুষ খুব দ্রুত সময় মানে সময়কে কি এখন মানে এখন
সবকিছু করতে বেশি একটা সময় লাগে না, আগে যেরকম সময়টা লাগতো এরকমটা লাগে না। মানে কি বাস, ট্রাক, এরোপ্লেন, রেলওয়ে সার্ভিস, কত কিছু মনে করো যে দ্রুতগতির যে ট্রান্সপোর্টগুলা বা পরিবহনগুলা, এগুলা কি হয়েছে এখানে আবিষ্কার করছে বিজ্ঞান, যেটা আগে ছিল না। তার মানে কি এখন আমাদের সময়টা সাশ্রয়ী হয়েছে। একজন কি করতে পারে, মানে চোখের পলকে কি করতে পারে, এক জায়গা একটা দূরবর্তী জায়গা কি করতে পারে, সে ট্রাভেল করতে পারে। তো এইসব জিনিস নিয়ে বিজ্ঞানের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাগুলো এখানে মেনশন করবা। তারপরে তোমাকে বিজ্ঞানের যে অবদান, কারণ এখানে কম্পোজিশনটা কি বলছে, আধুনিক বিজ্ঞানের যে বিস্ময়, হ্যাঁ, বা বিস্ময়কর যে একটা অবদান, এটাই বলতে পারি, এটা নিয়ে তুমি এখানে আলোচনা করার জন্য বলছে। দেখো অবদান মানে কি, এখানে তুমি কি দিতে পারো যে বিজ্ঞান কি কি অবদান দিছে। তুমি কি বলতে পারো যে বিজ্ঞান অবদান করছে, কিসের ক্ষেত্রে রাখছে অবদানটা, শিক্ষার ক্ষেত্রে রাখছে। তারপর কিসের ক্ষেত্রে রাখছে, শিক্ষার পরে সাপোজ তুমি কি লিখলা যে শিক্ষার ক্ষেত্রে রাখছে। তারপরে এই যে বইগুলা দেখতেছি না আমরা, বইগুলা এখন কি প্রেসের মধ্যে প্রিন্ট হইতেছে খুব অল্প সময়ের মধ্যে। তারপরে কি অল্প দামে আমরা বইগুলা পাইতেছি। তারপর আবার অনেক কি বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে এখন দেখতেছো কি বইগুলা আমরা কি বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসের মধ্যে বইগুলা পাই যেতেছি, মানে বই এখন হাতে না নিলেও চলে, আমরা বই পড়তে পারি। তারপরে তুমি কি বলতে পারো, এটা আমাদের কি করতেছে, কষ্ট তারপরে যে কমাইতেছে, তারপরে আমাদের যে দুর্দশা জীবনের এটাও কমাইতেছে। বিভিন্ন রোগ থেকে শুরু করে মানে আরোগ্য একটা লাভ আমরা কম্পিউটারের মাধ্যমে, মানে বিজ্ঞানের ব্যবহার করে আমরা এটা করতে পারি। যেমন কি এক্স রে আছে, তারপর পেনিসিলিন, বিভিন্ন ধরনের যে মনে করো ভ্যাকসিন গুলা, এগুলো কিন্তু সবই এই যে ইসিজি থেকে শুরু করে যে বিভিন্ন কি বলা হয় এখানে যে মনে করো তোমার সমস্যাগুলা, এগুলো সায়েন্সের যে নিয়ম বা তাত্ত্বিক যে বিষয়ে বলি, এগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের জীবনকে একটা কমফোর্টেবল মাত্রায় নিয়ে যেতে পারতেছি। এটা কি বিজ্ঞানের অবদান না? এগুলো নিয়ে তুমি এখানে মেনশন করবা। তারপরে অর্জন সমূহ বলছে, অর্জন সমূহ কি, সায়েন্স এই পর্যন্ত কি কি অর্জন করছে। তো সায়েন্সের অর্জন তো তুমি অনেক কিছু দিতে পারো, যেমন কি এটা কি করছে, একটা রিভলিউশনারি চেঞ্জ নিয়ে আসছে। তারপরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করছে, যেমন কি বিজ্ঞানের অবদান হিসেবে এখানে যা যা কিছু তুমি আবিষ্কার হয়েছে এই পর্যন্ত সবই তো বিজ্ঞানের। তুমি কি দিতে পারো, মোবাইল ফোন, কম্পিউটার থেকে শুরু করে বিদ্যুৎ, তারপরে এই যে একদম কি বলে মহাকাশযানের যে একটা মানে আমাদের সৌরজগৎ, তারপরে যে মনে করো এগুলো সম্পর্কে যে একটা কনসেপ্ট, তারপর স্যাটেলাইট জাতীয় জিনিস, তারপরে মনে করো তুমি কি বলতে পারো টিভি, রেডিও থেকে শুরু করে এবং মানব দেহের যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র, মানে রোগ আছে না এগুলা, তারপর ভাইরাস, এই যে এগুলো সম্পর্কে যে মনে করো একটা ধারণা লাভ, যেটা মানুষের জীবনকে আরো কি সহজ এবং সুন্দর করে দিছে, এগুলোই তো তার অর্জন সমূহ। এইগুলো এখানে তুমি মেনশন করবা। তারপরে বিজ্ঞান কি করছে, একটা রিভলিউশনারি চেঞ্জ নিয়ে আসছে, মানে কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। কি রকম বিজ্ঞান বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে, দেখো তুমি কৃষিক্ষেত্রে যদি চিন্তা করো, তো কৃষিক্ষেত্রের মধ্যে এখন কি বিজ্ঞান ব্যবহার করার মাধ্যমে উৎপাদন কিন্তু বাইরে গেছে, শস্য উৎপাদন কি হয়েছে, বাইরে গেছে। কারণ বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং কি তুমি রাসায়নিক যে সারগুলা আছে, এগুলা কি করে শস্যকে আরো মানে উৎপাদনটাকে আরো বৃদ্ধি করতে তোমাকে সহায়তা করে। তারপরে আধুনিক বিজ্ঞান কি করছে, এখন মনে করো যে মানুষের যে শ্রম গুলা দেখতেছো না, মানুষের যে শ্রম এগুলা কি কমায় ফেলছে। একটা কম্পিউটার কি করতে পারে, অনেক কিছু করে ফেলতে পারে কি অল্প সময়ের মধ্যে, যেটা কি মানুষ করতে গেলে অনেকটা সময় লাগতো। তো এইসব কি ভাইয়া বৈপ্লবিক পরিবর্তন না? এইগুলা এখানে তুমি মেনশন করবা। তারপরে দেখো তোমার যে বিজ্ঞান বিজ্ঞান কি করছে, একটা বিশ্বগ্রাম তৈরি করছে। বিশ্বগ্রাম মানে কি, এখানে পুরা বিশ্বটাকে মানে পৃথিবীটাকে একটা গ্রামের মতো করে সে তৈরি করে ফেলছে। যেমন দেখো গ্রামের একটা মানুষকে তুমি কিন্তু কি, গ্রামের একটা মানুষের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে, তোমার নিজের গ্রামের মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তার সাথে দেখা সাক্ষাৎ হয়, যে কোনো সময় তুমি চাইলে কি করতে পারো, দেখা করতে পারো। তো এখন এই বিশ্বটাও মানে পুরো পৃথিবীটাকে এরকম একটা অবস্থার মধ্যে এসে পড়ছে বিজ্ঞানের অবদানের কারণে, যে তুমি যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে কি করতে পারো, কমিউনিকেট করতে পারো, যেটা একটা তুমি গ্রামের সাথে কম্পেয়ার করতে পারো। সো এই যে ভিলেজ, গ্লোবাল ভিলেজের যে একটা কনসেপ্ট, এটা কিন্তু এই বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে কিন্তু কি আসছে। তারপরে বিজ্ঞানের প্রভাব নিয়ে তুমি আলোচনা করবা। তুমি বিজ্ঞানের অনেকগুলো প্রভাব লিখতে পারো। কি রকম দেখো তো, যে তোমার বিজ্ঞানের প্রভাব, আমাদের লেটেস্ট যে অর্জনটা বিজ্ঞানের কি হইতে পারে, তোমার ইন্টারনেটের আবিষ্কার, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই পুরা বিশ্বব্যাপী কি আমরা মানে যোগাযোগ করতে পারি। তো এগুলা কি বিজ্ঞানের প্রভাব না? আমাদের আমাদের লাইফকে ইজি করে দিতেছে। তারপরে মনে করো যে আমাদের তত্ত্ব জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করতেছে, এগুলা কি বিজ্ঞানের প্রভাব না? এগুলো তুমি এখানে মেনশন করবা। তারপরে কি বিজ্ঞানের নেতিবাচকতা,
দেখো বিজ্ঞানের কিন্তু অনেক নেতিবাচক দিক আছে, যে কিরকম তুমি যদি বিজ্ঞানের জ্ঞানটাকে, বিজ্ঞান তো একটা জ্ঞান, মানে কোনো একটা জ্ঞান সম্পর্কে কি একদম বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবে। এখন এই বিষয়ভিত্তিক বিশ্লেষণটাকে তুমি যদি নেতিবাচক কাজের মধ্যে ইউজ করো, তখন বিজ্ঞানের একটু নেতিবাচক প্রভাব পড়বে না? যেমন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি করছিল, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে কি করছে, তোমার পারমাণবিক বোমা বিস্ফোরণ করানো হয়েছিল, যেটা আমাদের পৃথিবীর জন্য কি খুবই একটা বিপজ্জনক একটা জিনিস। তো এইগুলো কিন্তু বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে কিন্তু ব্যবহার করা হয়েছে, যা বিজ্ঞানের নেতিবাচক দিক হিসেবে কি এখানে মেনশন করবা তুমি, ঠিক আছে? এভাবে তুমি এই কম্পোজিশনটা ভিতরে এই ডাটাগুলা দিয়ে এটাকে সুন্দর করে একদম বড় করে বানায় লিখতে পারবা। তারপর কি বলছে দেখো, কম্পিউটার। তো কম্পিউটার কি, প্রথমত কম্পিউটার কি এটা নিয়ে তুমি একটু মেনশন করবা। যেমন তুমি বলতে পারো যে কম্পিউটার হচ্ছে একটা কি বৈজ্ঞানিক আবিষ্কার, যেটা খুব রিসেন্টলি আবিষ্কার হয়েছে। তারপরে কম্পিউটার হচ্ছে কি একটা মানব যন্ত্র বলতে পারো তুমি, মানে হ্যাঁ এটি বলতে পারো, যেটার মানে তোমার লাইফকে কিভাবে এটা ইজিতর করে দেয়। এগুলো নিয়ে একটু আলোচনা করবা, যে কম্পিউটারের মাধ্যমে কি কি জিনিস করা যায় এরকম। মানে কম্পিউটার কি, কে আবিষ্কার করছে, চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করছে, এগুলো নিয়ে এটা তুমি ইয়া করবা, যে এটা নিজে নিজে কিছু করতে পারে না, এরকম একটা ব্যাপার স্যাপার। তারপরে কি বলছে যে কিভাবে কাজ করে, মানে কম্পিউটারটা কিভাবে কাজ করে তুমি এটা লিখবা। তুমি জানো কি কম্পিউটারটা তিনটা ভাবে কাজ করে, একটা কম্পিউটার কি তিন ভাবে কাজ করে। একটা হচ্ছে কি, সে প্রথমে ডাটা গ্রহণ করে, বুঝো, সে ডাটা গ্রহণ করে, তারপরে সে কি করে ডাটাটাকে প্রসেস করে, ভিতরে প্রসেস করে তুমি যে পরিমাণে ইনপুট দিবা এই ইনপুট অনুসারে সে কি করবে, প্রসেস করবে, করার পরে এটা কি করবে, শো করবে, মানে কি ডিসপ্লে করবে, ডিসপ্লে করবে। এটা হচ্ছে এই কম্পিউটারের এই তিনটা ভাবে কম্পিউটার কাজ করে। তারপরে দেখো, এটা নিজে নিজে কিচ্ছু করতে পারে না, এই কথাটা তুমি এখানে লিখবা। এটা নিজে নিজে যেহেতু কিছু করতে পারে না, এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে তুমি কিভাবে এটাকে প্রোগ্রামাইজ করছো, বা তুমি কিভাবে এটাকে ডাটা মানে ইনপুট দিছো, এইভাবে সে কাজ করে। এবং তুমি কি জানো কম্পিউটারের কয়েকটা মেজর কি বল এলিমেন্ট আছে, যেমন এটার ভিতরে কি থাকে, ইনপুট ইউনিট থাকে, আউটপুট ইউনিট থাকে, তারপরে কন্ট্রোল ইউনিট থাকে, যেমন মাউস থেকে শুরু করে মানে কি কি থাকে একটা কম্পিউটারের মধ্যে, এগুলো তুমি এখানে মেনশন করবা। তারপরে এতটুকু গেল। এখন বলছি কি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কম্পিউটার, অবিচ্ছেদ্য অংশ হিসেবে কম্পিউটার মানে কি কম্পিউটারটাকে আমাদের লাইফ থেকে বিচ্ছেদ করানো যাইতেছে না, মানে কম্পিউটার ছাড়া আমরা কি আমাদের বর্তমান যে জীবনটা আছে আধুনিক জীবন, এটাকে আমরা চিন্তা করতে পারি না, এই জিনিসটা এখানে মেনশন করতে হবে। যেমন কি রকম, তুমি যদি বলো যে শিক্ষার ক্ষেত্রে, তারপরে কি শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, প্রশাসনিক যে কোনো ক্ষেত্রে কম্পিউটারটা ব্যবহার করা অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে, এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়ছে। যেমন কি কি জিনিসটা দেখো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কম্পিউটারকে ইউজ করি, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে, এটা আমাদের কি বিভিন্ন জটিল জটিল সমস্যা থেকে শুরু করে সব কিছুকে অতি সহজে কি সমাধান করে দিতে পারে আর কি। তো এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠছে, এই কথাগুলা এই মানে তার পরবর্তীতে তুমি কি করবা এখানে মেনশন করবা। তারপর কি বলছে দেখো, অবদান, কার অবদান, কম্পিউটারের অবদানগুলা কিরকম কম্পিউটার অবদান রাখতেছে। যেমন এটা যে কোনো কাজের মধ্যে, সাপোজ অফিস ম্যানেজমেন্টের কাজে আমি তোমাকে বলি, এটা কি করতেছে, গতি নিয়ে আসতেছে, আরাম দিতেছে মানুষকে, মানে কি এতটা পরিশ্রম লাগতেছে না, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। এটা কি করতে পারে, বিভিন্ন ডিফিকাল্ট বলো মানে মানে কঠিন এবং জটিল যে গাণিতিক সমস্যা দেখো না শিক্ষা ক্ষেত্রে, এটা খুব সহজে করে ফেলতে পারে। তারপরে কম্পিউটার আরো অনেক অবদান আছে, তুমি যে কোনো ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তুমি কম্পিউটার সম্পর্কে যে কম্পিউটার যে ইতিবাচক যে প্রভাবগুলা, এগুলো তুমি এখানে মেনশন করতে পারো। তারপর কি বলছে দেখো, তুমি কম্পিউটারটা কোন কোন ক্ষেত্রে কাজ করে এগুলো তুমি লিখবা। এখানে কি বলছি, এমন কোনো ক্ষেত্র নাই যে বর্তমানে যেখানে কম্পিউটার কাজ করে না। তারপরে তুমি কি করবা, কম্পিউটারগুলোর যে মানে কম্পিউটারের যে ব্যবহারগুলো কোন কোন ক্ষেত্রে হয় জাস্ট কয়েকটা ক্ষেত্র এখানে মেনশন করবা। যেমন কি তুমি শিক্ষা বলতে পারো, শিক্ষা ক্ষেত্রে, তারপরে অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি বলতে পারো যে ডাটাগুলা কি মানে কম্পিউটারের মধ্যে অ্যাকুরেটলি সেভ থাকে, এবং এগুলার যে মানে একটা সহজ অ্যাক্সেস পাওয়া যায় স্যালারি শিট তৈরি করার থেকে শুরু করে। তারপর ব্যবসায়িক বিভিন্ন কাজে হইতে পারে, যেমন এক্স রে করো রোগ নির্ণয়ের ক্ষেত্রে, মানে মেডিকেল যে সায়েন্সটা আছে এখানেও কাজে লাগে। কিরকম, যে এক্স রে, আলট্রাসোনোগ্রাফ, স্ক্যানিং থেকে শুরু করে ব্লাড গ্রুপিং, বিভিন্ন কিছু মানে তোমার নির্ণয়ের ক্ষেত্রে একটা কম্পিউটার হেল্প করতে পারে আর কি। তারপরে কম্পিউটার ব্যবহার করে কিন্তু অনেক উন্নত দেশের মধ্যে বিভিন্ন কলকারখানাও কিন্তু চালানো হয়। তারপর তুমি একটা জিনিস খেয়াল করো,
তুমি যে এই যে স্পেস ক্রাফট যে উপরে পাঠানো হয়, মানে মহাকাশে যে মহাকাশযানগুলো পাঠানো হয়, এগুলো কিন্তু অনেকগুলো কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। তো এইসব কি কম্পিউটারের ক্ষেত্রসমূহ না, মানে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ, এগুলো তুমি এখানে মেনশন করবা। তারপর কম্পিউটার কিছু নেতিবাচক ব্যবহার আছে। কিরকম? যেমন পোলাপাইন থেকে কি করে, ভিডিও গেম খেলে, তারপরে সাইবার ক্রাইম থেকে শুরু করে কত কিছু হইতে পারে, যে কম্পিউটার নেতিবাচক যে ইফেক্টগুলো, এগুলো সম্পর্কে তুমি একটু মেনশন করবা। তারপরে একটা সবকিছু মিলে একটা কি একটা মানে শেষের একটা উপসংহার সূচক একটা মন্তব্য তুমি এই রচনাটার মধ্যে তুমি কি লিখে দিতে হবে তোমাকে। তারপর কি বলছে দেখো, ইওর ফেভারিট হবি, মানে কি শখ কি? তো শখ কি হইতে পারে? শখ হচ্ছে, শখ বলতে তুমি কি বোঝো এটা তুমি মেনশন করবা। যেমন শখ হচ্ছে কি একটা মানুষের অবসর সময় কাটানোর একটা জাস্ট উপায়। মানে একটা মানুষ তার অবসর সময়টাকে সে কিভাবে কাটাইতে পারে, কোন একটা কাজের মধ্য দিয়ে, যে কাজটাকে সে কি পছন্দ করে, এটাই হচ্ছে তার শখ। এখানে প্রথমত তুমি শখ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবা। তো তারপরে কি করবা, তোমার যে শখ দেখতেছো, এটা মানে যে কোনো শখ এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে একটা শখ কি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ এটার উপর টোটালি নির্ভরশীল নয়। মানে এটা হচ্ছে মানুষের অবসর সময় কাটানোর একটা মাধ্যম জাস্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে কি লিখলাম, যে অবসর সময় কাটানোর একটা দুর্দান্ত উপায় হচ্ছে কি শখ। মানে এটাকে তুমি একদম মেন ওয়ার্ক হিসেবে আমরা নেই না কিন্তু। ঠিক আছে? এই কথাগুলো তুমি এখানে মেনশন করবা। তো প্রথমত এই শখ সম্পর্কে তুমি কি করতেছো, শখ কি, এটা কতটুকু গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, তারপরে তুমি অবসর সময় কাটাইতে গেলে শখটা কীরকমভাবে তোমাকে হেল্প করে, জাস্ট এই সম্পর্কে তুমি 2-3টা লাইন তুমি লিখবা প্রথমত। তারপরে তোমার বিভিন্ন ধরনের শখ থাকতে পারে, মানুষের শখের ধরন। কেউ কি ফিশিং থাকতে পারে, কারো কারো গার্ডেনিং থাকতে পারে, মানে বাগান করবে, মাছ ধরবে, খেলাধুলা, বিভিন্ন জিনিস থাকতে পারে শখ। তো কয়েকটা ধরনের শখের কথা তুমি এখানে মেনশন করবা। তারপরে তোমার যে শখটা, তোমার যে শখ, এই শখটা নিয়ে তুমি আলোচনা করবা। সাপোজ তুমি কি বলবো যে আমার শখ হচ্ছে গার্ডেনিং, মানে বাগান করা হচ্ছে আমার শখ। তারপর তুমি কেন এই শখটা তুমি মানে মানে তুমি চুজ করো, বা বলতে গেলে তুমি কেন বাগান করতে পছন্দ করো। এটা যেমন বাগানের মধ্যে কি বিভিন্ন ফুল কি তোমাকে মানসিক প্রশান্তি দেয়, তুমি গাছগুলোর পরিচর্যা করো যেটা তোমাকে কি করে, আহ মানে এটা শান্তি দেয় আর কি। এগুলা তুমি শখের কারণ হিসেবে এখানে মেনশন করবা। মানে তোমার যে এই শখটা, এটা কেন, মানে তোমার তো অন্য শখও হইতে পারতো, ঠিক না? তার মানে অবশ্যই এটা থেকে তুমি কিছু মানসিক কিছু বেনিফিট পাও, আহ, যার কারণে কি তুমি এই শখটাকে চুজ করছো, যে এটাই হচ্ছে তোমার মানে পছন্দের একটা কাজ। ঠিক আছে? এগুলো তুমি এখানে মেনশন করবা। তারপরে এই জিনিসটা তুমি সবচেয়ে বেশি করে এখানে লিখবা, মানে রচনাটাকে একটু বড় করতে হবে, তাই না? একটা রচনাকে তুমি যদি বড় করতে চাও, তাহলে এই শখ পূরণে তুমি কি কি করো, এই প্যারাটার মধ্যে তোমাকে অনেক কিছু লিখতে হবে। কিরকম? যে তুমি যেহেতু গার্ডেনিং পছন্দ করো, তো গার্ডেনিং করতে গিয়ে তুমি কি করো, তোমার বাড়ির পাশে তোমার একটা বাগান আছে, এই বাগানের মধ্যে তুমি কি করো, ফুল ফল সবজিগুলো চাষ করো, ওদের মধ্যে পানি দাও, তারপরে বেড়া দিছো, নিজে যত্ন নাও। হ্যাঁ, এইগুলা তুমি কি করবা এখানে বৃহৎ পরিসরে তুমি এখানে মেনশন করবা। তারপরে উপকারিতা, উপকারিতাটা কি? এই যে এখানে উপকারিতার মধ্যে এই যে শখটা তুমি পূর্ণ করছো, শখের উপকারিতার মধ্যে তুমি কি লিখতে পারো, যে এটা তোমাকে সবার প্রথমে হচ্ছে কি প্রশান্তি দেয়। কি দেয়? মানসিক প্রশান্তি দেয়। তারপরে তুমি যদি চিন্তা করো মানসিক প্রশান্তির পাশাপাশি এটা কিন্তু তোমাকে যে অবসর সময় যে তুমি কাটাইতেছো, তোমার একটা সঙ্গী থাকতেছে, মানে কি তোমার মন খারাপের সঙ্গী থাকতেছে। তারপরে অনেক সময় কি বাগানের মাধ্যমে তুমি কি ফাইন্যান্সিয়াল একটা এবিলিটি অর্জন করতে পারো, যেমন সবজি থেকে শুরু করে, যেমন ফ্যামিলির বিভিন্ন কি বলে মানে খোরাক মেটাতে পারে আর কি, এরকম বিভিন্ন উপকারিতা বা ইউজফুলনেস তুমি এখানে আলোচনা করবা। ওকে, তারপর দেখো, দ্য সিজন ইউ লাইক মোস্ট, মানে একটা ঋতু যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তো এই কম্পোজিশনটা আসলে তুমি সবার আগে কি মেনশন করবা, যে আমাদের যে বাংলাদেশ আছে, ওই বাংলাদেশের প্রকৃতি যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা তুমি আগে বর্ণনা করবা। যেমন কি বাংলাদেশে কি আছে, 6টা ঋতু আছে, এবং এক একটা ঋতু যখন আসে তখন প্রকৃতি এক একটা রূপ ধরে। যেমন বাংলাদেশ কি কি মানে একটা সৌন্দর্যের কি একটা
রাজকন্যা হিসেবে তুমি এখানে জাস্ট মেনশন করতে পারো। তারপর তুমি কি করবা, তোমার যে প্রিয় ঋতুটা আছে এই ঋতুটা এখানে মেনশন করবা। সাপোজ তুমি লিখলা কি আমার প্রিয় ঋতু হচ্ছে কি বসন্তকাল, এবং বসন্তকালের যে সময়কালটা এটা কখন আসে, শীতকালের পরে আসে, এবং এটা কি বাংলায় ফাল্গুন এবং চৈত্র এই 2টা মাস নিয়ে গঠিত হয়, তুমি এগুলা লিখবা। তারপরে তোমার পছন্দ, তোমার যে এই ঋতুটা যে তোমার কেন পছন্দ এটার কারণটা তুমি লিখবা। কারণ কি হইতে পারে এই ঋতুটা পছন্দ, কারণ তুমি এই সময়ে প্রকৃতি যে মনে করো একটা সুন্দর রূপ ধারণ করে, ঠিক আছে, ও হয়তো এই সৌন্দর্যটা তোমার কাছে পছন্দ হয়, যার কারণে কি তুমি এই ঋতুটাকে পছন্দ করো। তারপর গাছে গাছে যে তোমার কি ফুল ফোটে, শিমুল ফল থেকে শুরু করে তখন প্রকৃতি একটা হালকা একটা মানে অন্যরকম একটা মনোমুগ্ধকর গন্ধ, বাতাসের মধ্যে কি ফুলের গন্ধ এরকম এগুলা মানে কি ছড়ায়, যা তোমার পছন্দের কারণ হতে পারে, এগুলো মেনশন করবা। তারপর এই ঋতুর মধ্যে প্রকৃতিটা কোন রূপে সাজে এইগুলো তুমি মেনশন করবা, মানে এই ঋতুটা সম্পর্কে বিস্তারিত তুমি এখানে মেনশন করবা, এটাই হচ্ছে তোমার এখানে মেইন। যেমন তুমি কি মেনশন করতে পারো যে বসন্তকালে কি কোকিল ডাকে, তারপরে প্রত্যেকটা গাছে গাছে কি নতুন পাতা আসে, যেটা কি প্রকৃতিটাকে সবুজ করে দেয়, মাটি কি ফসলের একদম সমারোহ থাকে, তারপরে সোনালী ধানের একটা মানে বাতাসের সাথে কি দক্ষিণা বাতাসের সাথে সোনালী সোনালী যে ধান আছে ধানের একটা গন্ধ, ফুলের গন্ধ, হ্যাঁ, শিমুল তোলা থেকে শুরু করে মানে প্রকৃতিটাকে তুমি যেভাবে দেখো আর কি বসন্তকালে, এগুলো তুমি এখানে মেনশন করবা। তারপরে ঘটনা প্রবাহ, মানে বসন্তকালে কি কি ঘটনা ঘটে আর কি, এগুলো তুমি লিখবা। যেমন তুমি বসন্তকালে তুমি যদি চিন্তা করো কি ঘটনা ঘটে, আম, প্রকৃতির ঘটনাগুলোর মধ্যে কি থাকতে পারে, তুমি যেমন বসন্ত বরণ একটা অনুষ্ঠান হইতে পারে, তারপরে তারপর কি হিন্দুদের এখানে চৈত্র সংক্রান্তি হয়, তারপরে আরো অনেক ঘটনা থাকতে পারে, তো এগুলো তুমি এখানে মেনশন করবা। প্রকৃতিতে এর ইতিবাচক প্রভাব, মানে প্রকৃতির মধ্যে কি বসন্তের যে একটা প্রভাব আছে ইতিবাচক প্রভাবটা, এটা তুমি এখানে মেনশন করবা। কিরকম ভাবে, যে শীতের মধ্যে মানুষের যে একটা জরাজীর্ণতা থাকে এইটাকে কাটাইয়া তুইলা প্রকৃতি একটা নতুন রূপে সাজে, যেটা প্রকৃতিকে কি অন্যরকম একটা বৈশিষ্ট্য প্রদান করে এই বসন্তকালটা। তো এখানে আবার তুমি কি মেনশন করতে পারো, গাছের যে পাতাগুলা আছে যেগুলো শীতকালে ঝরে যায়, এই গাছে যখন নতুন পাতা আসে তখন প্রকৃতিটা কি হয়, এটা নবরূপে সাজে, এটাও কিন্তু প্রকৃতির মধ্যে এই বসন্তকালের ইতিবাচক প্রভাব। তারপরে মানুষ কি করে নিজেদেরকে নতুন রূপে এখানে সাজায়, জাস্ট এগুলোই তো এখানে মেনশন করবো, মানে কবির ভাষায় মেনশন করতে হবে আর কি। তারপরে দেখো নেতিবাচক প্রভাব, তুমি যে ঋতুটা চুজ করছো এই ঋতুতে কিছু নেতিবাচক প্রভাব থাকতে পারে। কি রকম নেতিবাচক প্রভাব থাকতে পারে দেখো চিন্তা করে, যে তুমি যদি এরকমটা ভাবো যে বসন্তকালে কিন্তু দেখো বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন বসন্ত, হাম, কলেরা, এরকম বিভিন্ন রোগ হইতে পারে যেটা কি বাতাসের সাথে ছড়ায়, মানে ছোঁয়াচে রোগের একটা সংক্রমণ থাকে কি বসন্তকালে, এগুলো নেতিবাচক প্রভাব না, এটা তুমি এখানে মেনশন করবা। ঠিক আছে, আবার বসন্তকালে কিন্তু মাঝে মধ্যে দেখো কালবৈশাখী জ্বরেরও একটা আভাস পাওয়া যায় আর কি, তো এগুলো মেনশন করতে পারো। টোটালি তুমি তারপরে কি লিখবা সামগ্রিকভাবে, যে বিভিন্ন ধরনের সমস্যা থাকা সত্ত্বেও এই ঋতুটা আমার 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 কাছে কি মানে একদম পারফেক্ট বা সবচেয়ে পছন্দের একটা ঋতু হিসেবে আমি মনে করি, কারণ এটার মধ্যে কি আমি আমার মানসিক প্রশান্তি খুঁজে পাই, সাপোজ এরকম ধরনের কথা বলবা। এবং এটাকে কি বলা হয়, ঋতুরাজও বলা হয়। তো এভাবে তুমি এই কম্পোজিশনটা লিখতে পারো। তো তারপরে কি লিখবা, ইওর ফেভারিট গেম। দেখো ইওর ফেভারিট গেম কম্পোজিশনটা যদি আসে তো সবার প্রথমে তুমি কি করবা, গেমের নামটা লিখে নিবা, যে কোন গেমটা তুমি পছন্দ করো। যেমন ক্রিকেট সাপোজ, তো বর্তমান বিশ্বে এর যে জনপ্রিয়তাটা আছে এটা তুমি এখানে মেনশন করো। যেমন কি বলতে পারো যে তোমার আমাদের দেশে বিভিন্ন ধরনের আউটডোর গেম আছে, যেমন কি ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, হাডুডু, এগুলোর মধ্যে আমি ক্রিকেটকে পছন্দ করি। তারপরে কি লিখবা, যে যদিও ক্রিকেট কি একটা জাতীয় গেম, হচ্ছে কি ইংল্যান্ডের একটা জাতীয় গেম, কিন্তু এটা আমাদের দেশের মধ্যে মানে কি আমাদের যে দেশগুলো এশিয়ার যে দেশগুলো আছে না, যেমন কি পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সরি অস্ট্রেলিয়া তো অন্য মহাদেশের মধ্যে পড়ছে, যাই হোক, এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে কি এটা একটা অনেক জনপ্রিয় খেলা হিসেবে গড়ে উঠছে। তো এই যে বর্তমান বিশ্বের মধ্যে ক্রিকেটের যে জনপ্রিয়তা এটা তুমি এখানে মেনশন করবা আর কি। তারপরে কি লিখবা, যে কিভাবে খেলে বা দল গঠিত হয় একটা ক্রিকেট খেলার মধ্যে।
তো তুমি ক্রিকেট খেলা সম্পর্কে, যারা ক্রিকেট খেলা দেখো বা পছন্দ করো, তারা তো অবশ্যই এখানে জানো যে ক্রিকেট খেলার মধ্যে কি থাকে। তিনটা ক্যাটাগরি ক্রিকেট খেলা এখানে দেখা যায়। যেমন কি একটা হচ্ছে টেস্ট ক্রিকেট, একটা হচ্ছে তোমার ওয়ান ডে ক্রিকেট, তারপর T20 ক্রিকেট, এগুলা তুমি এখানে লিখবা। তারপরে কি এই খেলাগুলা কিভাবে খেলে, যেমন দুইটা দলের মধ্যে খেলে, প্রত্যেকটা দলের মধ্যে 11টা করে কি থাকে, প্লেয়ার থাকে, এবং তারা এটা সমতল একটা মাঠ থাকে, এবং একটা পিচ থাকে একটি খেলা, যেখানে কি বোলাররা বল করবে। তারপরে এখানে অবশ্যই দুইটা টিমের মধ্যে হবে কি থাকবে এখানে, তারপর প্রয়োজনীয় তথ্য এবং সরঞ্জাম, এটা অনেকটা মোটামুটি বড় একটা প্যারা থাকবে, যে কি কি দরকার, স্টাম্পস দরকার, ব্যাট দরকার, বল দরকার, আম্পায়ার দরকার, তারপরে কি একটা উইকেটের একটা পিচ দরকার, হ্যাঁ, একটা নির্দিষ্ট ডিস্টেন্স দরকার, যেটার দৈর্ঘ্য কত, 22 গজ আর কি। তো এরকম ভাবে তুমি লিখবা। তারপরে আরো কি হইতে পারে, যে কিভাবে খেলে, প্রথমত দুইটা দলের ক্যাপিটালাইজ কি করে সামনে আসে, তারপর টস দেয়। তো জাস্ট তুমি ক্রিকেট খেলাটা কিভাবে খেলে বা শুরু হয় এটা লিখবা। তারপরে আবার কি আছে এখানে, যে রান নেয়, একটা রান দুইজন ব্যাটসম্যান যখন মানে একবার যখন ক্রস করে এই পিচটা, তখন কি হয়, একটা রান হয়। তারপর আবার ছয় ছয় হইতে পারে, 4 হইতে পারে, মানে বিভিন্ন ধরনের যে এখানে তথ্য তুমি জানো, এটা তুমি এখানে মেনশন করবা। তারপর কি করে কম্পিউটার, সরি, যে তোমার যে ফেভারিট গেমটা আছে, এটার কি ওয়ার্ল্ড কাপ মানে কি হয়, আম, মানে সংগঠিত হয় আর কি প্রতি 4 বছর পর পর। তো এখানে দেখো আবার প্রিয় হওয়ার কারণ, তোমার এই খেলাটা কেন প্রিয় হয়, এটা পিছন তুমি যেমন সাপোজ বলতে পারো কি তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে। তারপর তুমি যখন এতগুলো মানুষের সামনে বসে কি স্টেডিয়ামের মধ্যে বসে তুমি খেলা দেখো, যখন একটা বাউন্ডারি হয় তখন তোমার একটা উচ্ছ্বাসে ফাইটা পড়ো, বিভিন্ন ধরনের কারণ দিতে পারো প্রিয় হওয়ার জন্য। তারপরে খেলা থেকে তুমি কিরকম শিক্ষা লাভ করতে পারো, এটা মোস্টলি ইম্পর্টেন্ট। তুমি যে কোনো খেলায় দাও না কি জন্য, তুমি কিরকম শিক্ষা নিতে পারো খেলাটা থেকে, এটা হচ্ছে এখানে বড় কথা। যেমন কি তুমি এই খেলাটা থেকে, যে ক্রিকেট খেলা কিন্তু একটা ধৈর্যের খেলা, একটা নির্দিষ্ট একটা কি থাকে, এটা পোটেনশিয়ালিটি বের করার যে খেলা, যেটা কি তোমার বাস্তবিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ক্রিকেট খেলা টোটালি যেহেতু ধৈর্যের খেলা, এখান থেকে তুমি কিভাবে ধৈর্য ধরে রাখতে হয়, বিপদের মধ্যে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয়, এগুলো তুমি শিখতে পারবা। ঠিক আছে। তারপর মানসিক শান্তির দ্বার দেখো, খেলা এরকম একটা জিনিস, এটা তোমার একটা শখের মতো কাজ করে, যেটা এটা করলে কি তোমার যেমন শরীর সুস্থ থাকে, তারপর কি এটা অন্যরকম একটা শান্তি দেয়। কিন্তু এই খেলাটা কি হতে হবে, তোমার অবশ্যই প্রিয় খেলা হতে হবে। তো আমি এরকমও দেখছি যে অনেকে ক্রিকেট খেলার জন্য মনে করো ভাত টাত না খায়াও সে কি করে সারাদিন খেলা খেলা দেখে, এরকমও আছে, মানে এটা একটা আবেগ আর কি। তো এই খেলা আমরা মাধ্যমে, খেলা দেখা বলো কিংবা এই খেলাটা খেলার মাধ্যমেও আমরা কি মানসিক শান্তি পাইতে পারি, এই সব কথা তুমি এখানে মেনশন করবা। তারপর কি দেখো, এ জার্নি বাই ট্রেন। তো যদি ওই ক্যাটাগরির রচনা আসে, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, বা জার্নি বাই বাস, তখন তুমি কি করবা, প্রথম অবস্থায় তুমি ভ্রমণ বৃত্তান্ত দিবা। ভ্রমণ বৃত্তান্ত মানে কি, যে ভ্রমণ জিনিসটা আগে কি, মানে আমি এখানে বলতেছি যে জার্নি জিনিসটা সম্পর্কে তুমি একটু ব্যাখ্যা করবা। জার্নি কি, জার্নি হচ্ছে মানুষ যখন মানুষ কি বলে, জার্নি মানুষের একটা মনের খোরাক হিসেবে কাজ করে। কেউ কেউ আছে কি অবসর সময় কোথাও মানে জার্নি করে কি নিজেদেরকে আহ, কি করে মানে উপভোগ করে আর কি, আশেপাশের প্রকৃতি উপভোগ করে। সেই সাথে তুমি কি চিন্তা করতে পারো, যে বিভিন্ন একটা জায়গার মধ্যে গেলে মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে কি যায়, তখন আশেপাশের পরিবেশটাকে সে যে এনজয় করে, এটাই হচ্ছে তার টোটালি একটা জার্নি, এরকম ভাবে লিখবা। তো তারপরে কি লিখবা, যে নিরাপত্তা ও আরামদায়কতা। নিরাপত্তা ও আরামদায়কতা, কিসে নিরাপত্তা ও আরামদায়কতা, ট্রেন জার্নিতে, বুঝছো ভাইয়া, হ্যাঁ, ট্রেন জার্নির মধ্যে কি একটা নিরাপত্তা থাকে মোটামুটি, অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না, তারপর মোটামুটি কি এটা সিকিউর, এবং কি যে সিকিউর, যে এটা হচ্ছে এটা সেফ। ঠিক আছে, এবং তুমি একটা কমফোর্টেবল জার্নি কি পাইতে পারো এটা ট্রেন জার্নির মাধ্যমে। তো এতটুকু তুমি লিখবা। লেখার পরে তুমি যে জার্নিটা করছো এটার কাহিনী এখানে শুরু করবা, যে তুমি কটার সময় যাত্রা শুরু করছো, হ্যাঁ, এবং কোথা থেকে যাত্রা শুরু করছো, কিভাবে যাত্রা শুরু করছো, কোন স্টেশন থেকে, এগুলা লিখবা। তারপর তুমি কোথায় যাবা, তোমার উদ্দেশ্য কোথায়, গন্তব্য কোথায়, এগুলা লিখবা। তারপর স্টেশনের মধ্যে কিছু কাহিনী করতে পারে, যেমন কি স্টেশনে অনেক ভিড় থাকতে পারে, তারপর ট্রেন ছাড়তে একটু লেট করছে, ওই ক্যাটাগরির কয়েকটা কথাবার্তা লিখবা। তার বিভিন্ন হকার আসছে, হকারের কাছ থেকে কিছু নীলা খাবার, এরকম লিখবা। তারপর যখন ট্রেন ছাড়া শুরু করে দিছে, যাত্রা পথের মধ্যে তুমি কি কি দেখছো, এই দৃশ্যটাকে তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে। এটাই তোমার রচনাটাকে কি করবে, বড় করবে। যেমন যখন এই যে তোমার কাছে এরকম মনে হবে যে আশেপাশের গাছগুলা যেন কি তোমার, মানে তোমার থেকে নিজেকে খুব দ্রুতভাবে কি সরাই নিতেছে, পিছনের দিকে চলে যাইতেছে। তারপর মাঠ ঘাট প্রান্তরের যে যতগুলো দৃশ্য তোমার মনে চিন্তা করতে পারো, এগুলো তুমি এখানে বানায়া লিখবা।
তারপরে এই যে তুমি জার্নিটা করছো, যাত্রাপথে যে দৃশ্যগুলো দেখতেছো, এই দৃশ্যগুলো দেখাতে তোমার মনের মধ্যে কি রকম ফিলিংস তৈরি হইতেছে, এই অনুভূতিগুলো তুমি এখানে ব্যাখ্যা করবা। আর যেমন নিজেকে তুমি কি নান্দনিকতার রাজ্যের মধ্যে তুমি নিয়ে গেছো, এরকম একটা ভাবনা তুমি এখানে প্রকাশ করবা। তারপরে কি গন্তব্যে পৌঁছা, মানে তুমি যে ডেস্টিনেশনের মধ্যে যাইতে চাইতেছিলা, এই এখানে গিয়ে পৌঁছাই গেছো, তো তোমার মোটামুটি কিন্তু এখানে জার্নিটা শেষ। তারপরে তুমি কি করবা, এই জার্নিটা সম্পর্কে একটা আফসোস সূচক কয়েকটা বাক্য তুমি শো করবা। যেমন কি এটা আমি কখনো ভুলবো না, তারপরে কি এটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে, আমি চাই বারবার এরকম জার্নি করতে, এরকম আর কি। তারপরে মোটামুটি একটা উপসংহার দিয়ে দিবা। এখন দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, এই কম্পোজিশনটা তো অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি আসে তুমি কি করবা, একদম প্রথমত ফিজিক্যাল এক্সারসাইজের কি করবা, একটা সংজ্ঞা দিবা যে শারীরিক ব্যায়াম আসলে কি। যেমন শারীরিক ব্যায়াম আসলে কি তুমি কি বলতে পারো, এটা হচ্ছে আমাদের যে বডির যে পার্টগুলো আছে না, এগুলোর মুভমেন্ট, জাস্ট এগুলোর কি একটা মুভমেন্ট, যেন কি আমাদের শরীরটা সুস্থ থাকে, মানে কি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ফিট রাখতে আমরা যে মুভমেন্টগুলো করি, এটাই হচ্ছে শারীরিক ব্যায়াম। তারপরে শরীর এবং মনের যে সুস্থতা আছে, এটার সাথে এই শারীরিক ব্যায়ামের কি সম্পর্ক আছে, এখানে এগুলো মেনশন করবা। তারপরে শরীর চর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজের বিভিন্ন ধরন আছে, কীরকম ধরন আছে, যেমন সুইমিং, এটাও একটা এক্সারসাইজ। তারপরে বডি ওয়েট লিফটিং আর কি, মানে ওজন যেগুলো নিয়ে তুমি কি করো, তুমি এই মানে এটাকে কি বলে, ওজন দিয়ে কি করে যেন ব্যায়াম করে, যে এটা হচ্ছে ওয়েট লিফটিং। তারপরে কি হইতে পারে, জগিং হইতে পারে, সুইমিং হইতে পারে, এগুলা ওয়াকিং, এগুলা হচ্ছে তোমার শরীর চর্চার বিভিন্ন ধরন। তারপর পুশ আপ থেকে পোল আপ, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এগুলো এখানে মেনশন করবা। তারপর বয়স ভেদে এর ব্যতিক্রমতা, যেমন শারীরিক ব্যায়াম কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে। এক এক মানে তুমি যখন অল্প বয়সে কিন্তু কি বলে, মানে যারা মোটামুটি, মানে তুমি ভারী যে ব্যায়ামগুলো আছে এগুলো তুমি করতে পারবা না। আবার তুমি যখন বয়স্ক হয়ে পড়বা, তখন তোমার জন্য সাপোজ কোন ধরনের ব্যায়ামগুলো কাজে লাগতে পারে, যে জগিং, এগুলো হইতে পারে। হ্যাঁ, তো বয়স ভেদে এই শরীর চর্চা কি একটা ব্যতিক্রমতা লক্ষ্য করা যায়, এগুলো মেনশন করবা। তারপরে শরীর চর্চার যে উপকারিতাগুলা, মানে ফিজিক্যাল এক্সারসাইজ করলে তুমি কি কি বেনিফিট পাইতে পারো, এগুলো তুমি এখানে মেনশন করবা। যেমন কি তোমার শরীর এবং মন ভালো থাকে, সুস্থ থাকে, এগুলো লিখবা। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এগুলো লিখতে হবে। পূর্ব শর্ত সমূহ, পূর্ব শর্ত মানে কি, তুমি যে ব্যায়ামগুলো করবা এখানে কি কি প্রিকন্ডিশন থাকতে পারে। যেমন তোমাকে অবশ্যই কি মোটামুটি ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। তুমি যে ব্যায়াম করবা, তো তুমি শক্তি অপচয় করবা না এখানে, মানে শক্তি তো তোমার ব্যয় হবে এখানে, ঠিক না? তো এই মোতাবেক তোমাকে খাইতে হবে। তারপর তোমার পর্যাপ্ত ঘুম থাকতে হবে। হ্যাঁ, মানসিক দুশ্চিন্তা নেওয়া যাবে না। এই যে ব্যাপারগুলো, এই পূর্ব শর্তগুলো এখানে মেনশন করবা। তারপরে ফিজিক্যাল এক্সারসাইজের যে গুরুত্বটা, এটা তুমি এখানে মেনশন করবা, যে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে কি কি হইতে পারে, বা করলে কি কি হইতে পারে, মানে ইম্পর্টেন্সটা এখানে লিখতে হবে আর কি। আর তারপরে এই ব্যায়াম করতে গেলে যেসব জিনিস একদম আবশ্যক করাটা, এই আবশ্যকীয় বিষয়গুলি তুমি এখানে মেনশন করতে পারো। তারপর ব্যায়ামের কিছু নেতিবাচক প্রভাব আছে, যেগুলো শরীরের ওপর কি এফেক্ট ফেলে, তো এই সব জিনিস সম্পর্কে তুমি এখানে লিখবা। তারপর মোটামুটি একটা উপসংহার দিয়ে দিবা। দেখো, রিডিং নিউজ পেপার মানে কি, সংবাদপত্র পড়া কিরকম গুরুত্ব, এটা আর কি। তো সবার আগে তুমি কি করবা, সংবাদপত্র কি একটা সংজ্ঞা দিয়ে দিবা, যে নিউজ পেপার হচ্ছে কি একটা দর্পণ। কিসের দর্পণ? সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের একটা দর্পণ, যেটার মাধ্যমে আমরা ঘরে বসে কি করতে পারি, এই বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারি। এটা একটা তথ্য ভান্ডার হিসেবে কাজ করে এবং বিনোদনের মাধ্যমও বলতে পারো, ঠিক আছে। তারপর কিভাবে সংবাদপত্র আমাদেরকে সাহায্য করে, বিভিন্ন ক্যাটাগরির তথ্য দিয়ে, এন্টারটেনমেন্ট দিয়ে, নিউজ দিয়ে, এগুলো না, এগুলো লিখবা। তারপর সংবাদপত্রের কাজ কি, সংবাদপত্রের কাজ হচ্ছে আমাদেরকে তথ্য প্রোভাইড করা, ঠিক আছে। ওকে। তো তারপর সংবাদপত্রের ইতিহাস, এটা কোথায় আবিষ্কার হয়েছিল, যেমন চায়নাতে খুব সম্ভবত সংবাদপত্র আবিষ্কার হয়েছিল, এটা তোমরা একটু জানা নেই এবার কি তোমাদের বই থেকে। তো তারপরে সংবাদপত্রের প্রকারভেদ, বিভিন্ন ধরনের সংবাদপত্র থাকতে পারে। যেমন একটা হচ্ছে ডেইলি সংবাদপত্র থাকে, তারপর আবার উইকলি মানে সাপ্তাহিক সংবাদপত্র থাকে, আবার কিছু কিছু আছে মাসিক সংবাদপত্র, আবার আছে কি 6 মাসিকও আছে, তারপর বাৎসরিক সংবাদপত্র থাকে। এগুলা সংবাদপত্রের প্রকারভেদ এখানে মেনশন করবা। আবার দেখো অনেক ধরনের সংবাদপত্র, যেমন কি থাকে, কোনোটা বিনোদনমূলক, কোনোটা তথ্যমূলক, কোনোটা কোনো একটা ম্যাগাজিনমূলক, এরকম থাকে আর কি। সংবাদপত্রের গুরুত্ব, তো সংবাদপত্রের গুরুত্ব মানে সংবাদপত্র যে ছাড়া মানে আমাদের তথ্যের যে একটা ঘাটতি থাকে, বা কত ধরনের গুরুত্ব তুমি এখানে লিখতে পারো, এগুলো মেনশন করবো।
তো সংবাদপত্রের উপকারিতাটা কি? এটার মাধ্যমে আমরা কি করতে পারি? ঘরে বসে অনেক কিছু তথ্য জানতে পারি। এগুলো হচ্ছে এটার উপকারিতা। তারপর সংবাদপত্রের আবার নেতিবাচক প্রভাব আছে। কিরকম নেতিবাচক প্রভাব? কারণ সংবাদপত্রের মধ্যে কিন্তু যারা মানে এটা কম্পোজার আর কি, ওরা কিন্তু চাইলে ভুল তথ্য কি করতে পারে, পাবলিশ করতে পারে। তো এটাই কিন্তু তোমার একটা নেতিবাচক প্রভাব ফেলে মানব মনের মধ্যে, একটা গুজবের মতো ছড়ায় পড়ে, ঠিক আছে? তো এগুলো এখানে মেনশন করতে পারো। তারপরে সংবাদপত্রের নিরপেক্ষ একটা ধর্ম থাকে। কিরকম সংবাদপত্রের একটা নিরপেক্ষ ধর্ম থাকে? যে সংবাদপত্র যেহেতু এটা সংবাদ বহন করবে মানুষের কাছে, তাহলে এই সংবাদটা একদম কি খাঁটি হইতে হবে, মানে কোনো রকম পক্ষপাতিত্ব করা যাবে না। যদি পক্ষপাতিত্ব করে তাহলে কি সংবাদপত্রের নেতিবাচক প্রভাব পড়বে। সো এখানে সংবাদপত্রের যে অ্যাকচুয়াল ধর্মটা, এই ধর্মটা যে নিরপেক্ষতা, এটা তুমি এখানে মেনশন করবা। তারপরে কি গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিং মানে কি? বৈশ্বিক উষ্ণতা। এই যে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ধীরে ধীরে বাইরে যাচ্ছে না, এইগুলা। তো বৈশ্বিক উষ্ণায়ন কি, এটা নিয়ে তুমি মানে গ্লোবাল ওয়ার্মিং কি এটা নিয়ে একটা সংজ্ঞা দিবা। যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া, যেটা হয়তো এটা মানব সৃষ্ট কারণে হইতে পারে বা প্রাকৃতিক কারণে হইতে পারে। এই যে মানে বাইরে যাওয়ার ঘটনাটা, এটাই হচ্ছে কি তাপমাত্রা বাইরে যাওয়ার যে ঘটনাটা, এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এটা কিভাবে হচ্ছে? যেমন কি বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন বিষাক্ত গ্যাসের পরিমাণ বাইরে যাইতেছে, তারপরে গাছপালা কি কাটা হইতেছে। এসব কারণে কি এই আস্তে আস্তে তাপমাত্রাটা যে আসতেছে পৃথিবীর মধ্যে, এটা আর বাইরেতে পারতেছে না, যেটা কি গ্রিন হাউস ইফেক্টের মতো কাজ করে। যেমন কি বায়ুমণ্ডলের যে ওজোন স্তরটা আছে না, এই ওজোন স্তরের মধ্যে যখন অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন থেকে শুরু করে বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে যখন ওজোন স্তরটা কি একদম ভারী হয়ে পড়তেছে, তখন আলোগুলা কি করতেছে, সূর্যের যে তাপটা, এই তাপটা ভিতরে আসতেছে কিন্তু কি বের হইতে পারতেছে না, যার কারণে কি পৃথিবী পৃষ্ঠ কি থাকে, গরম থাকে। ওই ধীরে 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 সারা পৃথিবীর তাপমাত্রা আগের তুলনায় বাড়তেছে। এটি হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। তারপর এটার প্রভাবটা কি পড়তেছে? যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাইরে যাইতেছে, তারপর পৃথিবী পৃষ্ঠে অনেক গরম থাকতেছে, তাপ প্রবাহ, হ্যাঁ, বরফ গলে পড়তেছে, এগুলা লিখবে আর কি। তো বিশ্বের সম্ভাব্য হুমকি, যদি এরকমভাবে তোমার বৈশ্বিক উষ্ণায়ন হইতে থাকে, তাহলে একসময় কি পৃথিবীটা তাপমাত্রার কারণে কি ধ্বংস হয়ে যাবে। এই যে সম্ভাব্য হুমকিগুলা, এই হুমকিগুলো এখানে লিখবা। তারপরে কিভাবে এটাকে তুমি রোধ করতে পারো? যেমন কি কলকারখানা যে বিভিন্ন বজ্র পদার্থ থেকে, মানে দূষণ রোধ করতে হবে আর কি। বজ্র পদার্থ না, মানে কি এই যে ধোঁয়া, হ্যাঁ, যেগুলো বাতাসে যে ক্ষতিকারক ধোঁয়াগুলা, এগুলা যতটুকু পারো রোধ করতে হবে। তারপরে নবায়নযোগ্য যে এই শক্তিগুলো আছে, এগুলো ব্যবহার করতে হবে। তো প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করা যাবে না, গাছ লাগাতে হবে। বিভিন্ন কারণে তুমি কি করতে পারো, এগুলো করতে পারো। এখন করণীয় কি, মানে ব্যক্তি হিসেবে তোমার কি করণীয়, বা রাষ্ট্র হিসেবে কি কি করণীয়, এগুলো এখানে মেনশন করবা। এবং এটাকে রোধ করতে তোমার কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে, মানে কি বাধা থাকতে পারে, এগুলো এখানে মেনশন করবা। যেমন দেখো, আধুনিক বিজ্ঞানের পরিসরে আমরা যে আগাইতেছি, হ্যাঁ, এখন এই আগানোর কারণে কিন্তু আমাদেরকে অনেক মানে কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করতে হয়। তো এগুলার যে ধোঁয়াগুলো আছে, তারপরে কি বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ আছে, রাসায়নিক কেমিক্যাল আছে, এগুলো কিন্তু টোটালি আমাদের বায়ুমণ্ডলটাকে ধ্বংস করে দিতেছে আর কি। তারপর জনসংখ্যা বাড়তেছে, বৃক্ষ নিধন হইতেছে, এই সবগুলো প্রতিবন্ধকতা এখানে মেনশন করবা। তারপর কি পপুলেশন প্রবলেমস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে জনসংখ্যার সমস্যা। প্রথম কথা হচ্ছে কি বাংলাদেশের যে বিভিন্ন সমস্যাগুলি থাকতে পারে, যেমন কি বাংলাদেশের মধ্যে অনেকগুলো সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে জনসংখ্যা সমস্যা একটা, এই কথাটা নিয়ে একটা মোটামুটি একটা স্টার্টিং পয়েন্ট দিবা। তারপরে জনসংখ্যা সমস্যা কি? জনসংখ্যা সমস্যা কি? এটা হচ্ছে কোনো একটা দেশের যে আয়তন, এই আয়তনের মধ্যে যতগুলো মানুষ থাকার দরকার ছিল, তার চেয়ে যদি জনসংখ্যার পরিমাণ বাইরে যায়, তখন যে সমস্যাটা ক্রিয়েট হয়, এটাই হচ্ছে জনসংখ্যা সমস্যা। এভাবে তুমি সংজ্ঞাটা দিবা। তারপর বাংলাদেশের যে অতিরিক্ত জনসংখ্যা তৈরি হচ্ছে, এটার ভবিষ্যৎ হুমকিটা কি হইতে পারে, বিভিন্ন ধরনের প্রভাব, এগুলো তুমি এখানে লিখবা। তারপর বাংলাদেশের আয়তন কতটুকু এবং জনসংখ্যা কতটুকু, অ্যাকচুয়াল ঘনত্বটা কি হওয়া দরকার ছিল এবং বর্তমান যে জনসংখ্যার ঘনত্ব, এটা কতটুকু, জাস্ট একটা কি কম্পেয়ার করে দেখাবা যে কি পরিমাণে কি করতেছে, জনসংখ্যাটা বাড়তেছে, মানে জনসংখ্যা বৃদ্ধির যে হার, এটা দেখাবা একটা জরিপ থেকে। জরিপ বলতে মোটামুটি এটা আদমশুমারি থেকে কত কিছু আমরা বলি না, তো এইরকম বিভিন্ন এখানে একটা সংখ্যাতাত্ত্বিক আলোচনা এখানে তুমি করবা যে কি পরিমাণে জনসংখ্যার হারটা কি বাড়তেছে। এখন তারপরে এই জনসংখ্যা বৃদ্ধি মানে কি পপুলেশন প্রবলেম যেটা বলতেছো তুমি, এটার যে কারণটা, মানে কেন জনসংখ্যাটা বাড়তেছে, তাই না, এটার কারণটা লিখবা। যেমন কি কি হইতে পারে, বাল্য বিবাহ, প্রথম কথা হচ্ছে বাল্য বিবাহ হইতে পারে। তারপরে কি কৃষিতাত্ত্বিক যে একটা অর্থনীতি আছে আমাদের, যে
মানুষের মনে করে কি যে যার অনেকগুলো জমি আছে, এটা কাজ করার জন্য কি বিভিন্ন অনেকগুলো মানুষ দরকার। তো এই জন্য কি করতেছে, বেশি পরিমাণে মনে করো তোমার সন্তান তারা নিতেছে আর কি। তো এরকম বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। তারপর ভৌগোলিক একটা অবস্থান আছে। তো এইসব জিনিস জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে কাজ করতে পারে। তারপর এটার নেতিবাচক প্রভাবটা আমাদের দেশের পরিসরে কিরকম ভাবে পড়বে এগুলো মেনশন করবা। তারপর এই সমস্যা সমাধানে অ্যাকচুয়ালি তোমরা কি করতে পারতেছো, জনসচেতনতা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা ব্যক্তি হিসেবে বা আদর্শ নাগরিক হিসেবে তোমার কি করণীয় এগুলা অ্যাকচুয়ালি লিখবা, বা মানে সরকার কি করণীয়। তারপরে কি লিখবা, যে সরকারি প্রচেষ্টা সমূহ, মানে অ্যাকচুয়ালি সরকার কি করতেছে, যেমন জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাইতেছে। তারপর কি মানুষদেরকে কি এটার জনসংখ্যা সমস্যা সম্পর্কিত কি করতেছে, মানে অনেকগুলা সতর্ক বার্তা দিতেছে বা ওদেরকে সাবধান করতেছে বা বোঝাই দিতেছে এটার কিরকম নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অ্যাক্টিভিটিগুলো এখানে মেনশন করবা। তারপর দেখো ড্রাগ এডিকশন মানে কি, মাদকাসক্তি। তো ড্রাগ এডিকশন কি, এটা প্রথমে লিখবা যে ড্রাগ এডিকশন হচ্ছে কি একটা মানুষের মাদক দ্রব্য বা নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলোর প্রতি নিজেকে কি করা, আসক্ত তৈরি করা, মানে এগুলোর প্রতি আসক্তি তৈরি করা আর কি। এটা হচ্ছে মাদকাসক্তি, যেটা তাকে কি দিন দিন একটা খারাপ পর্যায়ে নিয়ে যায়, এরকম লিখবা। তারপর বিভিন্ন ধরনের যে মাদক দ্রব্য সমূহগুলো আছে এগুলা তুমি এখানে মেনশন করবা, কি কি থাকতে পারে। কি জানি তাকে মাদকদ্রব্য, হ্যাঁ সিগারেট আছে, তারপরে হিরোইন আছে, ইয়াবা আছে, এগুলো তুমি এখানে মেনশন করবা। হ্যাঁ, মদ আছে। তো কিভাবে আসক্তিটার জন্ম হয় ডে বাই ডে, যেমন প্রথম প্রথম কি আস্তে আস্তে একটু একটু করে স্টার্ট করে পরে ধীরে ধীরে এটা ছাড়া চলতে পারে না, এরকম একটা ভাব আসক্তির জন্ম হয়। এই ধারাবাহিকতাটা এখানে মেনশন করতে হবে। তারপরে মাদকাসক্ত একটা মানুষ যখন মাদকাসক্ত হয়, এটার যে মেইন কারণটা, এই কারণটা তোমাকে এখানে অবশ্যই মেনশন করতে হবে যে কি কি কারণ হতে পারে। সাপোজ কেউ কোনো একটা কাজে ব্যর্থ হইলো, তারপরে কি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, কারা দেখো তোমার এই মাদকাসক্ত হয় কিশোররা। তো এই বয়সে তারা কি একটা জন্য যখন কোনো একটা কিছু চায় ফ্যামিলির কাছ থেকে, এটা যদি তারা না পায় তখন মাদকাসক্তে মাদক গ্রহণ করতে পারে। তারপর অনেকে কি প্রেমে ব্যর্থ হয়, মাদক মাদক গ্রহণ করে, তাকে এরকম অনেকগুলো কারণ থাকতে পারে, এখানে মেনশন করবা। তারপরে এটা নেতিবাচক প্রভাবটা, এটা নেতিবাচক প্রভাবটা কি দিবা, মানে ওর জীবনে কিরকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং একটা মানে সমাজের ক্ষেত্রে কিরকম নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এটা লিখবা। কি মাদক তার জীবনকে তার স্বাভাবিক গতি থেকে কি করে অনেকটা পিছিয়ে দেয় এবং নষ্ট করে দেয়। তারপর এটা যে বিপজ্জনকতা, মানে ভবিষ্যৎ হুমকি একটা ছেলের জন্য এবং সমাজের জন্য, এগুলা মেনশন করবা। তারপরে পরিবারের ভোগান্তি, দেখো তুমি মাদক দ্রব্য গ্রহণ করতেছো, মাদকাসক্ত এডিক্টেড তুমি সাপোজ, তো এটা কিন্তু তোমার পরিবারের একটা দুশ্চিন্তা না, পরিবারের ভোগান্তি না, এগুলো তুমি এখানে মেনশন করবা। তারপর তুমি কি মানে একটা মানুষ কিভাবে ড্রাগ এডিক্টেড থেকে কি করতে পারে, দূরে থাকতে পারে, তো এগুলা এখানে মেনশন করবা। আবার কেউ যখন মনে করো সে আসক্ত হয়ে গেছে, তাকে রিহাবে নিয়ে কি করা হয়, এটা থেকে উত্তরণ করা হয়, এই কথাগুলো এখানে লিখবা। এবং তুমি কি যেন মানুষ ড্রাগস না নেয় এই ক্ষেত্রে প্রচারণামূলক যে কয়েকটা কথা এখানে এখানে মেনশন করবা। তারপর কি বলছে দেখো, ইন্টারনেট। প্রথম কথা কি লিখবা, ইন্টারনেট কি, ইন্টারনেট অ্যাকচুয়ালি কি দেখো, ইন্টারনেট মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের একটা সংক্ষিপ্ত ফর্ম, যেটা আমাদের কি করতেছে, আমাদের আধুনিক যে সফলতা আছে তথ্য প্রযুক্তির এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এরকম ভাবে তুমি ইন্টারনেটের একটা সংজ্ঞা লিখবা। তারপর ইন্টারনেটের গঠন কি লিখবা, মানে ইন্টারনেটটা কিভাবে গঠিত হয় বা এটা কিভাবে কাজ করে আর কি, যেমন এটা কি করে, কালেক্ট করে, মেসেজ সেন্ড করে, ইনফরমেশন করে, এগুলা। তারপর ডাব্লিউ যেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলো নিয়ে এখানে একটু আলোচনা করবা। তারপরে ইন্টারনেটের যে আবিষ্কারটা, মানে এটা কখন আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, এগুলো লিখবা তুমি। এবং কোন উদ্দেশ্যে আবিষ্কার করা হয়েছিল, ইন্টারনেটের যে বিভিন্ন ব্যবহার আছে, যে ইন্টারনেট। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ইন্টারনেট ছাড়া কিন্তু তুমি এখন কিচ্ছু চিন্তা করতে পারো না। তো ইন্টারনেট হচ্ছে কি আমাদের লাইফে একটা অবিচ্ছেদ্য অংশ বর্তমানে। তো এটা তুমি এখানে লিখতে হবে। তারপর কি ইন্টারনেটের গুরুত্বটা কি, ইন্টারনেট ছাড়া তুমি কিছু চিন্তা করতে পারো না। এটা তোমাকে মানে কি ধরনের বেনিফিট দিতেছে, বা এটা এটা যদি না থাকে তখন কিরকম ঝামেলার মধ্যে পড়তে পারো। তো এইসব জিনিস নিয়ে তুমি কি গুরুত্ব মোতাবেক মানে কিছু কথা এখানে মেনশন করবা। তারপর ইন্টারনেটের যে উপকারিতাটা, এগুলো তুমি লিখবা। এখন দেখো নেতিবাচক ব্যবহারটা কিভাবে লিখবা। নেতিবাচক ব্যবহারটা কি, ইন্টারনেটের ইউজ করে কিন্তু আমরা অনেক নেতিবাচক অ্যাক্টিভিটিস করা যায়। কিরকম ভাবে, ডার্কনেস থাকে, যেমন তুমি তো আশা করি জানো, তো
ইন্টারনেটের 3টা ওয়েব থাকে, একটা হচ্ছে তোমার ডিপ ওয়েব, আরেকটা হচ্ছে ডার্ক ওয়েব, আর এটা আমরা যে নর্মাল ওয়েবটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, 3টা আর কি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একটা, আর 2টা হচ্ছে ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব। এগুলোর মধ্যে কি একদম বেআইনি কাজগুলা করা হয় আর কি। তো এগুলা হতে পারে যেমন কি তোমার সাইবার ক্রাইম থাকতে পারে, তারপরে তোমার অনেকটা হ্যাকার থাকতে পারে, তোমার বিভিন্ন ধরনের তথ্য চুরি করে নিবে। তো এগুলো মূলত ইন্টারনেটের নেতিবাচক ব্যবহার। তারপর সৎ ব্যবহার, মানে ইন্টারনেটটা তুমি কিভাবে একটা ভালো ব্যবহার করতে পারো বা ইউটিলাইজ করতে পারো, এটা নিয়ে এখানে আলোচনা করবা। তারপর কি আছে, এনভায়রনমেন্ট পলিউশন, মানে কি পরিবেশ দূষণ। প্রথম কথা হচ্ছে তুমি পরিবেশ দূষণ কি এটার একটা সংজ্ঞা দিবা। যেমন মানব সৃষ্ট বা প্রাকৃতিক কারণে যখন পরিবেশের কোনো উপাদান তার ভারসাম্যপূর্ণ যে একটা অবস্থা আছে এটা থেকে যদি সে মনে করো নষ্ট দিকে মানে নষ্ট হয়ে যায় আর কি, এই বৈশিষ্ট্যটা, তখন তাকে কি বলে বা ধ্বংস হয়ে যায়, এটা হচ্ছে পরিবেশ দূষণ। তো এটা কিভাবে ঘটে পরিবেশ দূষণটা, এগুলো মেনশন করবা। এবং এটার ক্ষেত্রে যে কারণগুলা, সবচেয়ে বড় কারণ কি মানুষ না, এই মানুষের পরিবেশ দূষণের ক্ষেত্রে যে কী কারণ থাকতে পারে এগুলো লিখবা। তারপর বিভিন্ন ধরনের দূষণ আছে, যেমন কি এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, তারপর বজ্র দূষণ, মাটি দূষণ, আলো দূষণ, এরকম আছে, এগুলো লিখবা। যেমন আলো দূষণ কথাটা কিন্তু নতুন লাগতে পারে, যে আলো দূষণ আসলে কি বুঝো একটু, হ্যাঁ। যে তুমি দেখবা বাতাসে যে বায়ুমণ্ডলের মধ্যে যখন তোমার ধুলাবালি থেকে শুরু করে যে ঘনত্বটা যে বাইরে যায়, তখন কিন্তু দূরবর্তী যে আলোগুলা আমাদের কি করতে পারে, ভূপৃষ্ঠে আসতে পারে না। এটাই মূলত আলো দূষণ হিসেবে চিহ্নিত করা হয় আর কি। এটা মানে টোটালি এটা নতুন একটা টার্ম হিসেবে কাজ করে। তারপর দেখো নেতিবাচক প্রভাব সমূহ, পরিবেশ দূষণ কি কি নেতিবাচক প্রভাব সমূহ আছে আমাদের জীবনে বা বৈশ্বিক পরিসরে, এটা। তারপর বৈশ্বিক মানে ভবিষ্যৎ যে হুমকিটা, পরিবেশ যখন দূষণ করবা তাহলে পরিবেশের কি তুমি অবশ্যই এটা থেকে একটা প্রভাব পাবা। যেমন কি কি তাকে দেখো তুমি বুঝো নেতিবাচক প্রভাবের মধ্যে কি কি পড়ে। এই যে ঘূর্ণিঝড় হইতেছে, বড় বড় ঝড় হইতেছে, কালবৈশাখী ঝড়, তারপরে তো বৃষ্টিপাত হইতেছে, বন্যা হইতেছে, এগুলা কি, এই যে এত এত তাপমাত্রা, এগুলা কি সবই নেতিবাচক প্রভাব না, যেটা ভবিষ্যৎ হুমকি হিসেবে কাজ করতে পারে। এবং এটা থেকে উত্তরণের উপায় কি হইতে পারে, মানে পরিবেশ দূষণ কমাতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে, হ্যাঁ। তারপরে তোমাকে কি করতে হবে, গাছ লাগাতে হবে, বৃক্ষ নিধন করা যাবে না, এইগুলো নিয়ে তুমি এখানে মেনশন করবা, মানে আলোচনা করবা আর কি। তারপর কারাপশন মানে কি, দুর্নীতি। দুর্নীতি কি এটা সংজ্ঞা দিবা প্রথমে, যে দুর্নীতি কি, নীতির অবক্ষয়, বিভিন্ন ক্ষেত্রে নীতির অবমাননা করাই হচ্ছে কি দুর্নীতি। তো দুর্নীতিটা কিভাবে সংগঠিত হয়, যেমন কালোবাজারি থাকতে পারে, তারপরে মানে বিভিন্ন ক্ষেত্রে তোমার মানে কি বলবো এটা, তো দুর্নীতি তো তোমরা ভালো করে বোঝো যে এটা কিভাবে হয় আর কি ক্ষেত্র বিশেষে। তো দুর্নীতির ধরন কি কি থাকতে পারে, তারপর বাংলাদেশে প্রেক্ষাপটে দুর্নীতিটা কিরকম ভাবে হয় এবং অ্যাকচুয়ালি দুর্নীতির কারণগুলা কি কি, এগুলো নিয়ে আলোচনা করবা। তারপর এই দুর্নীতিটার যে ভয়াবহতা, এটা কিরকম ইফেক্ট ফেলতে পারে, যেমন একটা দেশকে কি করতে পারে, মানে সামগ্রিকভাবে ভিতর দিক থেকে পঙ্গু করে তুলতে পারে, মানে একটা গঠন ব্যবস্থাটা, দেশের যে একটা গঠন ব্যবস্থা এটাকে নষ্ট করে দেয়। এটা কি ভয়াবহ কথা না? আচ্ছা দেখো, তো তারপরে কি বলছে, উন্নয়নের প্রতিবন্ধক, উন্নয়নের প্রতিবন্ধক মানে ওর দুর্নীতি যদি তুমি করো তাহলে দুর্নীতি তো একটা দেশকে গোড়া থেকে ধ্বংস করে দেয়। তাহলে একটা দেশের উন্নয়ন কি তাহলে সম্ভব হবে? হবে না। তার মানে কি উন্নয়নের এটা বাধা হিসেবে কাজ করে। এই ব্যাপারে কয়েকটা লাইন তুমি এখানে লিখবা। তারপর এই সমস্যাটা সমাধানের যে উপায়গুলা, এই উপায়গুলা হিসেবে তুমি এখানে চিহ্নিত করবা। তারপরে জনসচেতনতা তৈরি করার কথা বলবা। তারপর কি সরকারি যে বিভিন্ন পদক্ষেপগুলো নিতেছে, যেমন কি দুদক মানে দুর্নীতি দমন কমিশন গঠন করছে, কিন্তু গিয়ে দেখো এটার ভিতরে দুর্নীতি ঢুকে পড়ছে, এরকম একটা ভাবসাব আর কি। তো অ্যাকচুয়ালি এই দুর্নীতি বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি এবং দুর্নীতি কিভাবে, দুর্নীতি থেকে আমরা উদ্ধার হইতে পারি, এগুলা নিয়ে তুমি আলোচনা করবা এখানে। তারপর কি বলছে, ফ্লাডস ইন বাংলাদেশ মানে বাংলাদেশে বন্যা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা প্রথমে মেনশন করবা, যেটা মানে কি সংগঠিত হয় বাংলাদেশে, এর মধ্যে বন্যা হচ্ছে অন্যতম। তো এখন বন্যা কেন হয় এবং কিভাবে সংগঠিত হয় এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবা, যে বন্যাটা কেন হয়, যখন আহ, তোমার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মানে তোমার পানির প্রবাহগুলা নদীপথ যেটা আছে না, নদীপথটা
মানে ভরাট কইরা, মানে নদীটা ভরাট হওয়ার পরেও মানে নদীর মধ্যে জলে মনে করো যে কি এই প্রবাহটাকে জায়গা নিতে পারে না, তখন কি করে মানুষের যে সমতল ভূমি বলো বা বসত বাড়ির মধ্যে যখন ওইটা পড়ে বা পানির লেভেলটা যখন বৃদ্ধি পায় তখন তাকে কি বলে, তখনই বন্যা হয়। তো এটা কেন হয়, কিভাবে সংগঠিত হয় এটা লিখবা। তারপরে কি কারণ সমূহ লিখতে হবে, যে কেন বন্যা হইতে পারে। তো বন্যার বিভিন্ন কারণ লিখবা, বৃষ্টিপাত হইতে পারে, অধিক বৃষ্টিপাত এগুলা। তারপরে বন্যাটা হইলে যে কিরকম একটা অবস্থা তৈরি হয় দেশের মধ্যে এগুলা লিখবা, মানে কি বন্যার ভয়াবহতা, মানে মানুষ মানে কি আহ বাইরে হইতে পারে না ঘর থেকে, গবাদি পশু থেকে শুরু করে যাতায়াত থেকে শুরু করে খাদ্য বস্ত্র কত সমস্যা হইতে পারে এগুলা লিখবা। তারপর বাংলাদেশে যে বন্যার বিভিন্ন ইতিহাস আছে এবং ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে অতীতে, জাস্ট এটার একটা রেকর্ড তুমি লিখতে পারো। যেমন অতীতে 2004 সালে বন্যা হয়েছে, তারপর 90 শতকে অনেক, সরি 90 দশকে অনেক বন্যা হয়েছে, এগুলা লিখতে পারো। তো মানে অতীতের যেসব বন্যা হয়ে গেছে তুমি যদি তোমার বই থেকে একটু রিসার্চ করো তখন তুমি কি এগুলা উম, জানবা আর কি। তারপর বন্যার নেতিবাচক প্রভাব কিরকম, নেতিবাচক প্রভাব বন্যা হইলে মানুষের যে একটা দুর্ভোগ, তারপরে বিভিন্ন রোগ হইতে পারে, তারপরে বিভিন্ন গবাদি পশু পাখি এগুলা মারা যায়, এগুলার যে একটা ছোঁয়া যে একটা ভাব, মানে সংক্রমণের যেটা ভাব এগুলা এখানে মেনশন করবা। তারপর কি উপকারী দিক, দেখো বন্যার কিন্তু একটা উপকারী দিকও তুমি পাবা। কিরকম, বন্যার পানিতে যে পলিমাটিগুলো আছে না, এই পলিমাটিগুলো কিন্তু আমাদের কৃষির যে কৃষিতাত্ত্বিক যে অর্থনীতিটা এটার ক্ষেত্রে একটা উর্বর জমি গঠন করতে সাহায্য করে, এরকম একটা উপকারী দিক তুমি লিখতে পারো। তারপর বন্যা প্রতিরোধে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে এগুলা নিয়ে আলোচনা করবা এখানে। মানে বন্যা তো এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো তুমি প্রতিরোধ করতে পারবা না, ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি এই যে বাঁধের যে একটা ব্যবস্থা আছে এটা এটা করা যেতে পারে, যেমন কি মানে অসময়ের যে বন্যাটা হয় এটা এটা যেন না হইতে পারে। তারপরে মনে করো তোমার বিভিন্ন ধরনের আশ্রয় কেন্দ্র মানে হয়ে গেছে বন্যা, তখন দেশের মানুষের যে দুর্ভোগটা এই দুর্ভোগটা থেকে কিভাবে রক্ষা করতে পারে, যেমন ত্রাণ ব্যবস্থা, বিভিন্ন আশ্রয় কেন্দ্র স্থাপন এগুলো সরকার যে করতেছে এগুলো নিয়ে একটু আলোচনা করবা। তারপর দেখো ফিমেল এডুকেশন মানে কি নারী শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো প্রথমত তুমি নারী শিক্ষার যে একটা মানে ধারণা, এই ধারণাটা সম্পর্কে তুমি একটু আলোচনা করবা, এটা ভূমিকা হিসেবে লিখবা। তারপরে বর্তমানে যে বর্তমান নারী যারা আছে মানে বর্তমান নারীদের যে অবস্থাটা আছে আমাদের সমাজের প্রেক্ষিতে, যেমন তারা কি মানে অনেকটা পিছিয়ে আছে এগুলো তুমি একটু উল্লেখ করবা, যে তারা এটা তাদের যে একটা দৃষ্টিভঙ্গি আছে না, যে সমাজের যে একটা দৃষ্টিভঙ্গি যে মেয়েদের এরকম এত কিছু করা যাবে না, মানে একটা ব্যাকডেটেড চিন্তাগুলা এগুলো নিয়ে একটু আলোচনা করবা এখানে। তারপরে তুমি নারী শিক্ষার কি কি গুরুত্ব আছে, যেমন দেশের পরিসরে কি গুরুত্ব আছে, যেমন অর্ধেক কি একটা কথা বলে না যে পৃথিবীতে যা কিছু করিয়াছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এইরকম বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তুমি নারী শিক্ষার যে গুরুত্বটা এটা মেনশন করবা। যে একটা জাতির যদি অর্ধেকই মনে করো যে তোমার নারী হয় আর কি, তো এখন এই নারীটা যদি পিছিয়ে থাকে, নারী সমাজ যদি পিছিয়ে থাকে মানে কি একটা দেশের অর্ধেক জনসংখ্যা কি মানে কোনো রকম মানে বেকার আর কি, বা কোনো রকম কাজে লাগতেছে না দেশের, তো ওই দেশের উন্নতি করা কিন্তু সম্ভব না। তো এই ক্ষেত্রে কি নারী শিক্ষার গুরুত্ব আছে না, এরকম ভাবে লিখবা। তারপর আবশ্যকতা, কারণ দেখো শিক্ষা ব্যতিরেকে কিন্তু দেশের উন্নয়নে বা তুমি কি করতে পারবে না, তুমি অংশগ্রহণ করতে পারবে না। আর একটা তুমি যে ভবিষ্যতের যে কাণ্ডারি দেশের ওরা কি সন্তান, তো একটা সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। এখন সেই মাই যদি মনে করো তোমার অশিক্ষিত থাকে তাহলে কি দেশ সন্তান কিরকম ভাবে একটা সঠিক মূল্যবোধ এবং নৈতিকতা নিয়ে বড় হতে পারবে, তাই না? তো এই ক্ষেত্রে কি নারী শিক্ষার অনেকটা গুরুত্ব বা আবশ্যকতা আছে আর কি। এবং নারী শিক্ষা হইতে গেলে কি কি প্রতিবন্ধকতা আছে, যেমন আমাদের ব্যাকডেটেড চিন্তা ভাবনা, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এগুলো লিখবা। তারপর এটা সম্ভাব্য ভবিষ্যৎ ফলাফল, মানে নারী শিক্ষা করলে যে ভবিষ্যতের যে একটা রেজাল্ট তুমি কিরকম পাইতে পারো এটা নিয়ে এখানে আলোচনা করবা। অবশ্যই এখানে পজিটিভ কথাবার্তা বলবা। তারপর সাম্যবাদ, সাম্যবাদ মানে কি পুরুষের পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের যে একটা সমান অধিকার আছে, হ্যাঁ, বা নারীর ক্ষমতায়ন এগুলো নিয়ে তুমি এখানে আলোচনা করবা, এবং এটা করলে দেশের কিরকম বেনিফিট পাবা এটাও তোমাকে এখানে বিস্তারিতভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর কি বলছে, এগ্রিকালচারাল ইন বাংলাদেশ, বানানটা বলেছে এগ্রিকালচার হবে, এগ্রিকালচার ইন বাংলাদেশ মানে বাংলাদেশের কৃষি। ওকে, তো প্রথম অবস্থায় তুমি কি করবা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নিয়ে একটু আলোচনা করবা। বাংলাদেশের
ভৌগোলিক অবস্থাটা নিয়ে তুমি এখানে আলোচনা করবা, যে বাংলাদেশটা কোথায় পড়ছে, তারপরে এখানে যে কৃষিতাত্ত্বিক একটা অর্থনীতি, হ্যাঁ, নদীমাতৃক দেশ, এগুলো নিয়ে তুমি লিখবা এখানে। তারপরে চাষাবাদের, বাংলাদেশে চাষাবাদের কি কি পদ্ধতি, মানে সনাতন পদ্ধতি আছে আর কি, যে লাঙ্গল থেকে শুরু করে তারপরে যে পানি দিয়ে সেচ দেয়, হ্যাঁ, সেউতি বলা হয় এটাকে, এগুলা দিয়ে তোমার কি করে চাষাবাদ করে, এই চাষাবাদের যে বিভিন্ন পদ্ধতি আছে এগুলো তুমি এখানে লিখবা। তারপরে আমাদের দেশের যে কৃষি আহ অর্থনীতি আছে, এটার আধুনিকতার যে অভাব, মানে কৃষিক্ষেত্রে যে আধুনিকতার অভাব, এটা লিখবা, কারণ বিভিন্ন উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি আমরা ইউজ করতে পারি না। তাছাড়া এটার কীরকম গুরুত্বটা আছে যেটা কৃষিকে সহজ করে দিতে পারে, এই কথাগুলো এখানে লিখতে হবে। তারপরে কৃষি নির্ভরশীলতা, দেখো আমাদের দেশ যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভর করে, তাহলে কৃষির উপর অবশ্যই নির্ভর করবে এখানে। তো কৃষির যে গুরুত্বটা, এটাই মূলত এখানে বলতে চাইছি আর কি। হ্যাঁ, তো এখানে কৃষির গুরুত্বটা লিখবা। তারপর কৃষির যে উন্নয়নটা দরকার, এটা কিন্তু আমাদের দেশের কি প্রতিবন্ধকতাটা আছে, যেমন আমাদের দেশে অধিকাংশ কৃষকই কিন্তু কি, মানে কৃষি বিষয়ক যে তথ্য আছে এগুলোর ব্যাপারে অজ্ঞ, মানে কি এগুলোর ব্যাপারে তারা জানে না, যার কারণে কৃষির প্রপার উন্নয়নটা কিন্তু সম্ভব হইতেছে না। তারপরে সামাজিক একটা দৃষ্টিভঙ্গি, দেখো যারা শিক্ষিত হয় আমাদের দেশের সমাজে, যারা শিক্ষিত হয় তারা অনেকেই কি বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে বিদেশ যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ভালো উচ্চ পদস্থ কর্মে তারা নিয়োগ হইতে চায়। তবে তারা এই ক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে কি, যে কৃষিকাজ এটা এটা মানে খারাপ ধরনের কাজ, এরকম একটা বোঝায়, মানে এটা কি অমর্যাদার একটা কাজ বোঝায়, যেটা টোটালি কাম্য নয়। এই কারণে মূলত আমাদের দেশের কৃষির কি উন্নয়ন ঘটে না আর কি। তারপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি করে কৃষিকে ধ্বংস করে দেয়, মানে অকাল বন্যা হয়, অকাল বন্যা হলে ফসলের কৃষকের সকল ফসল কি করে নিয়ে যায়, মানে ধ্বংস করে দেয়, যার কারণে একটা মনস্তাত্ত্বিক একটা কি দুর্যোগের মধ্যে মানুষ পড়ে যায়, যে না কৃষকেরা কি তাদের যে একটা সহায় সম্বলহীনতা সবই হারাই ফেলে। আমাদের দেশের পরিসরে কৃষকরা কিন্তু খুবই গরিব হয়। তো প্রাকৃতিক দুর্যোগ যদি তাদেরকে মনে করো যে ধ্বংস করে দেয়, তো তারা কিন্তু মানে নতুন করে আবার এই আবাদ করতে তারা কি খুবই ব্যাগ পোহাইতে হয়, এবং মন থেকে কি তাদের এটা আসে না আর কি, কৃষির প্রতি একটা অনীহা জায়গা যায়। তারপরে কৃষি উন্নয়নে কি কি করণীয়, মানে কি শিক্ষার একটা প্রসার করতে হবে, এটাই হচ্ছে করণীয়গুলো লিখবা। তারপরে গৃহীত পদক্ষেপ সমূহ, মানে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, যেমন বিভিন্ন ধরনের কৃষি বিশ্ববিদ্যালয় করছে, তারপর কৃষি সম্প্রচার করছে, মানে কৃষি বিষয়ক মানুষদেরকে কি ইন্সপিরেশন বা গবেষণা তত্ত্ব, তারপরে কি বিভিন্ন ধরনের সহায়তা বা কৃষি ঋণ থেকে শুরু করে এই যে এই এত কিছু সরকার করতেছে, এই কথাগুলো এখানে মেনশন করবা, যেন কি টোটালি কৃষিটাকে ডেভেলপ করা যায়। ঠিক আছে, তো এখানে আমি প্রায় 20টার মতো কি করলাম ভাইয়া, তোমাদেরকে কম্পোজিশন দেখালাম। এই 20টা কম্পোজিশনের মধ্যেই তোমার এসএসসি পরীক্ষার মধ্যে কমন পড়বে। আর ইংরেজি যে রিটেন পার্টটা, এটা যদি তুমি ভাইয়া ফ্রি হ্যান্ড রাইট করো আর কি, তখন তোমার ক্ষেত্রে এই বাংলা কনসেপ্টগুলো তোমার অবশ্যই মানে কি দরকার পড়বে আর কি, যে তুমি ভিতরে কি মেনশন করবা। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যে এই 20টা কম্পোজিশন তুমি করতেছো, এবং তুমি যদি বাক্যটা গঠন করা শিখে যাও, তখন তুমি এই 20টা কম্পোজিশনের যে ডাটাগুলো আছে এবং ওয়ার্ডসগুলো আছে, এগুলোর মাধ্যমে তুমি কিন্তু ভাইয়া তুমি যে কোনো কম্পোজিশন আসলে তুমি বানাইয়া লিখতে পারবা। তো তোমার কাছে একটাই মানে সাজেশন রইলো আর কি, যে তুমি ইংরেজি রিটেন পার্ট কখনো তুমি কি করবা না, মুখস্থ করবো না, জাস্ট তুমি এটা সম্পর্কে বাংলা একটা কনসেপ্ট নিয়ে নিবা এবং তুমি কি বানাইয়া লিখবা।